বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেসিং একাডেমিতে সবাইকে স্বাগত। তো হচ্ছে আমরা গত লাস্ট ক্লাসে হচ্ছে একটা পরীক্ষা নিছি আর কি, প্রথম চ্যাপ্টারের উপরে যে আমি আসলে কিভাবে পড়াবো আর কি, সেট আপটা তোমাদেরকে বোঝানোর জন্য মূলত পরীক্ষাটা নেওয়া হয়েছে আর কি। তো এই পরীক্ষাটাতে অনেকে অনেক ভালো করছো, তোমাদেরকে কংগ্রেচুলেশন। বিশেষ করে যারা পার্টিসিপেট করছো আর কি, যথেষ্ট ভালো করছো ফার্স্ট পরীক্ষা হিসেবে। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এই পরীক্ষা থেকে, এই চ্যাপ্টার থেকে আমি শুধু এমসিকিউ পড়ছি আসলে কিভাবে এই যে আমরা যে ক্লাসে পড়ছিলাম যে তোমার এই যে এই যে বার্নিয়ার স্কেলটা, এই স্কেলটা দিয়ে কিভাবে পরিমাপ করতে হয় এবং প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো কিভাবে করতে হয় আর কি, এই জিনিসগুলো আসলে আমাদের সময় আমরা শিখি নাই ওইভাবে আর কি, জাস্ট নিজেরা পড়ছি মানে অনেকভাবে আর কি, বাট প্র্যাকটিক্যালি শিখানো হয় না, কিন্তু তোমাদেরকে এই জিনিসগুলো শিখানো হয়েছে। তো আমরা প্রথম ক্লাসটাতে যে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছিলাম, জাস্ট একটু রিক্যাপ করতেছিলাম আর কি, পড়াইছিলাম আর কি, তারপরে পরীক্ষার কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম ক্লাসটাতে দেখাইছিলাম যে মূল মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কতটুক, যে কোনো একটা মূল স্কেল যদি নেই তাহলে এই মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, মনে করো এটা হচ্ছে একটা ক্ষুদ্রতম এক ভাগ, অথবা এটা হচ্ছে ক্ষুদ্রতম একটা এক ভাগ। তো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কত, তানজিবুল বলো কত মিলিমিটার? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কত মিলিমিটার? যে কেউ বলো, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কত মিলিমিটার? হ্যালো। 0.05 মিলিমিটার নাকি? না না, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে 1 মিলিমিটার। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কত মিলিমিটার? 1 মিলিমিটার। ওয়ান মিলিমিটার। মিলিমিটার মিলিমিটার। আমি প্রথম ক্লাসে পড়াইছিলাম, মনে আছে কিনা? যাদের মনে নাই তারা প্রথম ক্লাসটা আবার দেখবা। প্রথম ক্লাসটা রেকর্ডিং করে এটা আপলোড করে দেওয়া আছে না? স্যার, এটা পড়াইছিলেন আমি প্রথম ক্লাসে। হ্যাঁ, তো যাদের মনে নাই এরা ক্লাসটা আবার মনোযোগ দিয়ে দেখবা, কারণ এটা অনেক বেসিক ক্লাস। ঠিক আছে, তোমরা যখন ইউনিভার্সিটিতে উঠবা বা এডমিশনটা দিবা, বা যারা ইঞ্জিনিয়ারিং পড়বা, বিশেষ করে আর কি যারা ফিজিক্স নিয়ে পড়বা, ইঞ্জিনিয়ারিং পড়বা, ঠিক আছে, তখন আমাকে প্রতিদিন স্মরণ করবা, বুঝছো, এই ক্লাসগুলো করার জন্য বলবো ওয়া উনি এই জিনিসটা আমাদেরকে পড়াইছিল, প্রতিদিন আমার নাম স্মরণ করবো, বুঝছো। কারণ উনি এই জিনিসটা পড়াইছিল, ইন্টারে যখন যাইবা তখন স্মরণ করবা, ভার্সিটিতে যখন যাইবা তখন স্মরণ করবা, ওয়া উনি এই জিনিসটা আমাদেরকে শিখেছিল। এই জন্য প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। তারপর বলতেছিলাম যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে 1 মিলিমিটার। তারপর আমরা শিখেছিলাম যে বার্নিয়ার স্কেলের 10টা ভাগ, বার্নিয়ার স্কেলের কয়টা ভাগ? 10টা ভাগ মূল স্কেলের 9 ভাগের সমান। মূল স্কেলের কি? 9 ভাগের 9 ভাগের সাত। সমান। এটা হচ্ছে তোমার, এই যে মূল স্কেলের হচ্ছে 9টা ভাগ, আর বার্নিয়ার স্কেলের কি 10টা ভাগ। 10টা ভাগ। এটা হচ্ছে বার্নিয়ার স্কেলের, আর এটা হচ্ছে মেইন স্কেলের যে 9 ভাগের সমান। তো আমরা এই জিনিসটা থেকে আমরা দেখাইতেছিলাম আর কি যে যদি এরকম হয় আর কি, তখন বার্নিয়ার ধ্রুবকটা কিভাবে বের করে। ঠিক আছে, আমরা বলতেছিলাম যে বার্নিয়ার স্কেলের 10 ভাগ, মূল স্কেলের হচ্ছে 9 ভাগ। ঠিক আছে। হুম। আর বার্নিয়ার স্কেলের 1 ভাগ, মূল স্কেলের কত? 9/10। নয়। এইভাবে দিয়ে সেটা হচ্ছে আমরা কি করতেছিলাম পেলাম, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। ঠিক আছে, 1 মিলিমিটার থেকে আমরা কি করতেছিলাম, যে এই অংশটা 9/10, এটা হচ্ছে কি করতেছিলাম, বিয়োগ করতেছিলাম। এই যে পার্থক্যটা, এটাকে বলে বার্নিয়ার ধ্রুবক। কি বলে? বার্নিয়ার। বার্নিয়ার দ্রবক। হ্যাঁ, এটা আমরা বের করতেছিলাম যে 0.1। 5 নাকি? 0.1 মিলিমিটার। এইভাবে যখন তারপর আমরা দেখাইছিলাম যে এই স্কেলটা যদি 9 ভাগ না হইয়া, আমরা ক্লাসে দেখাইছিলাম, আমার স্পষ্ট মনে আছে যে এটা যদি এই মানে এই স্কেলটার মূল স্কেলের 9 ভাগ এবং বার্নিয়ার স্কেলের 10 ভাগ না হয়ে যদি কি হইতো, বার্নিয়ার স্কেলটা যদি 20 ভাগের হইতো। কত ভাগের? তাহলে 19 ভাগ হতো নাকি? হ্যাঁ, 20 ভাগের। বার্নিয়ার স্কেলটা হয়তো 20 ভাগের, বার্নিয়ার স্কেলটা কত ভাগের হইতো? 20 ভাগের। 20 ভাগের। হ্যাঁ, ভেরি গুড। তো আমরা দেখাইছিলাম যে বার্নিয়ার স্কেলটা যদি 20 ভাগের হইতো, একটু দেখাই যে এরকম বার্নিয়ার স্কেলের যদি 20টা ভাগ হইতো, তখন মূল স্কেলের হইতো 19 ভাগ। 19 ভাগ। হ্যাঁ, বার্নিয়ার স্কেলটা যদি 20 ভাগ হইতো, হ্যাঁ মূল 20। স্কেলে ভাগ হতো। মূল স্কেল 19 ভাগ। হ্যাঁ, তো মেইন স্কেলের হইতো হচ্ছে 19 ভাগ, 19 ভাগ হইতো মেইন স্কেলে। বার্নিয়ার স্কেলের যদি 29 ভাগ হইতো, তখন মূল স্কেলের হইতো, আর সরি, মূল স্কেলের যদি 29 ভাগ হতো তখন বার্নিয়ার স্কেলের হইতো 30 ভাগ। এইভাবে আমরা বলতেছিলাম আর কি, বিভিন্ন ভাবে আর কি আমরা ক্লাসটাতে দেখাইছিলাম
এই কারণগুলোর কারণে, হ্যাঁ, বিএস মানে বিসি ভার্নিয়ার ধ্রুবকটা কত হয় এগুলো আমরা বের করছিলাম। কোন কোন মানে 2 নাম্বার লেকচারটাতে খেয়াল আছে কিনা? মানে এগুলোর কারণে ভার্নিয়ার ধ্রুবক কত হয়, অর্থাৎ মূল স্কেলের যে ভাগ এবং ভার্নিয়ার স্কেলের ভাগের যে পার্থক্য, এটা দিয়ে আমরা ভার্নিয়ার ধ্রুবকটাকে বিভিন্ন মান চেঞ্জ করে করে প্রথম ক্লাসে বের করছিলাম। খেয়াল আছে কিনা? যে ভাগ এই- করে করে যেমন বের করছিলাম আর কি। হ্যাঁ, বের করছিলাম এই সূত্রটা ইউজ করে। কোন সূত্রটা ইউজ করে? বিসি। 1 মাইনাস এত। ও, তারপর আমরা কিভাবে সরি। করছিলাম? যখন 19 ভাগ ছিল তখন আমরা 9-এর পরিবর্তে লিখছিলাম 19। কত লিখছিলাম? 9-এর পরিবর্তে 19, আর নিচেরটা 19 হচ্ছিল লিখছিলাম। 20। নিচেরটা 20। হচ্ছিল কত? 20। 20। যখন 29টা ছিল তখন এটা লিখছিলাম আমরা 29, আর নিচেরটা হয়েছিল কত? 30। 30। 93 হইতো, তাহলে উপরটা লিখতাম 99, নিচেরটা লিখতাম 100, এরকম হইতো আর কি। 100। হ্যাঁ, এরকম মানে আমরা এই জিনিসটা ক্লাসে পড়াইছিলাম, সুতরাং টেনশন করার কোনো কারণ নাই। ওকে। তারপরে এখান থেকে আমরা ভার্নিয়ার সমপতন কি, এই জিনিসটা শিখছিলাম, যে যে দাগটা মিলে যায়, ঠিক আছে, ভার্নিয়ার স্কেলে যে দাগটা মূল স্কেলের সাথে মিলে যায়, এটাকে আমরা শিখেছিলাম কি ভার্নিয়ার সমপতন। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আমরা ইয়ে করছিলাম, যে প্রথম ক্লাসে শিখেছিলাম যে যে দাগটা মিলে যায়। তারপর আমরা একটা সূত্র শিখেছিলাম, আমি পরে এগুলো রিকেপ করতেছি। ভার্নিয়ার ধ্রুবকের ডেফিনেশনটা কি, এই জিনিসটা শিখেছিলাম। সো বই পাওয়ার কোনো কারণ নাই। তারপরে হচ্ছে আমরা যাই দেখি আসলে কি কি পড়াইছিলাম আর কি। তারপরে দেখো এই যে অঙ্কটা, যে এই অঙ্কটা হচ্ছে আমরা দেখাইছিলাম যে কিভাবে অঙ্কটা হয়, এখানে স্কেলটা হইলে কিভাবে হয়, এই জিনিসটা দেখাইছিলাম। তারপর বিভিন্ন এখানে দেখাইছিলাম যে প্রথম ক্ষেত্রে সমপতনটা হচ্ছে এক না, একে, ওয়ানে, খেয়াল করছো? এখানে সমপতনটা হচ্ছে ওয়ানে, এরপরে সমপতনটা হচ্ছে টুতে, এরপরে সমপতনটা কত? থ্রিতে। ঠিক আছে, বার্নিয়ার সমপতনের মানটা কত, ফ্রিতে। আমরা এই জিনিসগুলো বের করছি। তারপরে এই জন্য বার্নিয়ার সমপতনের সংজ্ঞা দেখেছিলাম। তারপরে এই সেই সূত্রটা, এটা হচ্ছে একটা স্কেলের পার্ট কিভাবে নিব, প্রধান স্কেলের পার্ট মানে প্রধান স্কেলের কত নাম্বার দাগের সাথে কতটা দাগ অতিক্রম করছে, তারপরে বিটা হচ্ছে কি বার্নিয়ার সমপতন কোনটার সাথে মিলছে, তারপর হচ্ছে বার্নিয়ার ধ্রুবক দিয়ে গুণ করে আমরা মূলত মেইনলি মাপটা কত হবে আমরা প্র্যাকটিক্যালি এটা স্কেল বসায় করছিলাম। সো টেনশন করার কোনো কারণ নাই। এরপর আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে যে একটা এমসিকিউ করছিলাম, এবং এই এমসিকিউটা হচ্ছে আমরা ক্লাসের মধ্যে হচ্ছে সমাধান করছিলাম, যেটা তোমাদের পরীক্ষাতে আমি দিয়েছি। বুঝতে পারছো? মানে এখানে যা পড়াইছি তাই দিয়েছি, জিনিসটা বোঝানোর জন্য আর কি, যে একজন কোশ্চেন করছে যে আমরা যা পড়াইছি তা নাকি দেই না। তারপরে খেয়াল করো যে তারপরে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাইছিলাম যে এটা এবং এটা যে মিলে নাই, যেমন এখানে যে স্কেলটা দেওয়া আছে, এই যে খেয়াল করো এই যে স্কেলটা, এটা হচ্ছে বার্নিয়ার স্কেল যেটা স্লাইড ক্লিপের সাথে লাগানো আছে, স্লাইড ক্লিপ কোথায় ব্যবহার করা হয় এটা দেখেছিলাম, এবং এই স্কেলটা যে মিলে নাই এটাও আমরা এখানে দেখছি যে কোনো দাগের সাথে মিলে নাই। বুঝছো? যখন মিলছে না মানে এটাতে ত্রুটি আছে, মিলছে না মানে এই যন্ত্রটাতে কি আছে, ইরুর আছে। ত্রুটি আছে। হ্যাঁ, ত্রুটিটাকে বলতেছিলাম আমরা ইরুর, ইরুরটাকে প্রকাশ করা হচ্ছে ই দ্বারা। দেখো এই ইরুরটাকে প্রকাশ করছে ই দ্বারা, ইর এর মধ্যে যদি ডান দিকে মিলে তখন আমরা বলতেছিলাম তাকে ধনাত্মক ত্রুটি, ঠিক আছে, আর যদি ডান দিকে না মিলে যদি বাম দিকে থাকে তখন আমরা বলছিলাম ঋণাত্মক ত্রুটি। ধনাত্মক ত্রুটি এবং ঋণাত্মক ত্রুটি আমরা ডেফিনিশন করছি। হ্যাঁ, তারপরে হচ্ছে স্লাইড ক্লিপ ভার্সেস স্ক্রু গজের যে ডেফিনেশনটা, এগুলো কোশ্চেন এটি কোথায় কোথায় ব্যবহার করা হয়, হ্যাঁ আমরা শিখছিলাম। যেমন স্লাইড ক্লিপার দিয়ে কিভাবে চুঙ্গের ইয়া মাপে, এটা আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করছিলাম। তারপর এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা ক্লাসে ডিসকাস করছিলাম, করাইছিলাম। তারপর আমরা যে যন্ত্রটা নিয়ে ইউজ করছিলাম, এই যন্ত্রটা হচ্ছে এটা। এই যন্ত্রটাতে আমরা বলতেছিলাম যে এটা কোথায় ইউজ করা হয়, তার, কিসের ক্ষেত্রে, তারের ব্যাস মাপার ক্ষেত্রে, ঠিক না? যেমন জি এটা ভাইয়া। তার জাতীয় বস্তু ছিল, তো এটা দিয়ে কি করে কিভাবে করে এটা আমরা আলোচনা করছিলাম ওই ক্লাসটাতে, কিভাবে করছিলাম, যে এটাকে বলে একটা টুপি বা মানে এই যে এই বৃত্ত, এই যে এটাকে টুপি বা ক্যাপ, খেয়াল করছো এই যে রুলিং ক্যাপ, যদি এটাকে একবার ঘোরানো হয়, আমরা যদি এটাকে কয়বার ঘুরাই, একবার যদি ঘুরাই, আর স্ক্রুর মতো আর কি, একবার ঘুরানো আর কি, এই টুপিটাকে যদি আমরা একবার ঘুরাই তাহলে এদিকে, দাঁড়াও একটা পয়েন্টারটা নেই, এদিকে কি হবে যে রৈখিক স্কেলে, রৈখিক স্কেলের কি হবে, ডান দিকে অথবা বাম দিকে সরবে। এই যে স্কেলটা, এই স্কেলটাকে আমরা বলতেছিলাম রৈখিক স্কেল। হ্যাঁ, তো এই রৈখিক স্কেলে কি হবে, বাম দিকে বা ডান দিকে কি হবে,
স্মরণ করবে আর কি। স্মরণ করবে। হ্যাঁ, তো এই টুপিটাকে একবার গোটালে রৈখিক স্কেলে যতটুকু সরে, হ্যাঁ এই রৈখিক স্কেলটা যতটুকু সরে আর কি, এটাকে বলতেছিলাম আমরা পিচ, কি বলতেছিলাম, পিচ। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের বৃত্তকার স্কেল। এটা কি স্কেল? বৃত্তকার বৃত্তাকার স্কেল। স্কেল। হ্যাঁ বৃত্তকার স্কেল, এই বৃত্তকার স্কেলটাই মূলত ভার্নিয়ার স্কেল। এই বৃত্তকার স্কেলটা মূলত কি স্কেল? ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল। আর বুঝছো, আর এই যে রৈখিক স্কেলটা, ঠিক আছে, এই রৈখিক স্কেল যেটা আর কি, এটা কি স্কেল? এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল। এই রৈখিক স্কেলটা মূলত কি এখানে প্রধান প্রধান, স্কেল। প্রধান স্কেল। এটা এটা কোথায়? স্ক্রু গুজের ক্ষেত্রে। এবং স্ক্রু গুজের ক্ষেত্রে আমরা বা যে জিনিসটা বের করতাম, যেমন বার্নিয়ার স্কেলের ক্ষেত্রে আমরা বের করতাম যে বার্নিয়ার ধ্রুবক। আর রৈখিক স্কেল আর স্ক্রু গজের ক্ষেত্রে আমরা যেমন মানে স্লাইড ক্লিপার্স বা রৈখিক স্কেলের ক্ষেত্রে আমরা বের করতাম যেটা, এটা হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। আর আমরা এই স্কেলটা দিয়ে যেটা বের করি সেটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার লঘিষ্ঠ গুণন। এটাকে কি বলে? লঘিষ্ঠ। লঘিষ্ঠ গুণক। হ্যাঁ লঘিষ্ঠ গুণন, এলসি। হ্যাঁ এল সি। আর আমরা বার্নিয়ার স্কেলের ক্ষেত্রে যেটা করতাম এটা হচ্ছে বিসি, বার্নিয়ার ধ্রুবক। তো এইভাবে আমরা কিভাবে করি এগুলো হচ্ছে আমরা ডিসকাস করছিলাম, বই পাওয়ার কোনো কারণ নাই। তারপরে আমরা যেটা করছিলাম, এই এটা জানে মিউট করো। তারপর দেখো এই যে লঘিষ্ঠ গুণনের সংজ্ঞাটা কি, ঠিক আছে, আমরা এই ডেফিনিশনটা নিয়ে আলোচনা করছিলাম। তারপরে পিচ কাকে বলে, একবার ঘুরালে যতটুকু অতিক্রম করে, এগুলো করছিলাম। দণ্ডের দৈর্ঘ্য কিভাবে পরিমাপ করতে হয় এগুলো আমরা দেখাইছিলাম। তারপরে হচ্ছে স্ক্রু গুজ লঘিষ্ঠ গুণের ডেফিনিশন, এই জিনিসগুলো আলোচনা করছিলাম। তারপরে যে এই যে স্কেলটা একটু আগে যে বলতেছিলাম যে এটা হচ্ছে একবার ঘুরাইতেছি। তারপরে এই যে এটা, এই যে চক্রাকার যে স্কেলটা, এটা হচ্ছে হুম মানে এটা হচ্ছে তোমার বৃত্তকার স্কেল বা রৈখিক স্কেল, মানে বৃত্তকার স্কেল আর কি। চক্রাকার স্কেলটার একটা নাম হচ্ছে একটু আগে বলছি বৃত্তকার স্কেল। আর এই যে স্কেলটা, যে S1 যে স্কেলটা, এটা হচ্ছে কি রৈখিক স্কেল। আর আমরা বলতেছিলাম আর কি এই বৃত্তাকার স্কেল বা চক্রাকার স্কেলটার ভাগ থাকে নর্মালি কয়টা, যেমন বার্নিয়ার স্কেলে নর্মালি ভাগ থাকে হচ্ছে বিসি তে, নর্মালি ভাগ থাকে হচ্ছে 10টা অথবা 20টা। কয়টা ভাগ থাকে? বার্নিয়ার স্কেল এস দিয়ে লিখছি, 10টা অথবা 20টা। 10টা অথবা 20টা এরকম থাকে আর কি। বুঝতে পারছো? আর বৃত্তাকার স্কেলে ভাগ থাকে হচ্ছে 50টা অথবা 100টা। নর্মালি কয়টা ভাগ থাকে? 50টা বা 100টা। 50 অথবা 100টা ভাগ থাকে। বুঝছো? এটা হচ্ছে মানে বৃত্তাকার স্কেলের ক্ষেত্রে আর কি, বা স্ক্রু গজের ক্ষেত্রে এই যে এই স্কেলটার মধ্যে তোমার হচ্ছে চক্রাকার যে স্কেলটা, এটার ভাগ হচ্ছে 50টা ভাগ বা 100টার মতো ভাগ থাকে আর কি। তারপরে হচ্ছে আমরা মৌলিক রাশি, আমরা এই জিনিসগুলো পড়াইছিলাম। মৌলিক রাশি যে রাশিগুলো হচ্ছে স্বাধীন বা অন্য রাশির উপর নির্ভর করে না, দৈর্ঘ্য, সময়, ভর, তাপমাত্রা, দীপন তাপীয়তা, পদার্থের পরিমাণ। আর যেগুলো লব্ধি রাশি এটা পড়াইছিলাম, বেগ, ত্বরণ, বল, কাজ, তাপ, বিভব। বুঝতে পারতেছো? তারপরে এখান থেকে আমরা মাত্রা কি, কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে তার কি বলে, মাত্রা বলে। এটা আমরা বলছিলাম ক্লাস এবং পড়াইছিলাম যে দৈর্ঘ্যের মাত্রা এল, ভরের মাত্রা এম, সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে বলের মাত্রাটা এফ ইজ ইকুয়াল টু এম এ থেকে আসছে। এম মানে হচ্ছে কি ভর, ভরের মাত্রা কি এম, বড় হাতের এম। আর এ হচ্ছে ত্বরণ, ত্বরণের মাত্রা এল টি ইনভার্স টু। এল টি ইনভার্স টুটা কিভাবে আসছে এটা আমরা দেখাইছিলাম। ত্বরণ মানে হচ্ছে কি বেগ বাই সময়, ভি বাই টাইম। বেগের মাত্রা কি এল টি ইনভার্স ওয়ান। টি ইনভার্স ওয়ান কে আবার টি দ্বারা ভাগ করতেছি, তাহলে কি হবে? টি এল টি ইনভার্স টু। টু। এইভাবে আমরা দেখাইছিলাম আর কি। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের ব্যাপারটা। তারপরে খেয়াল করো আমরা দেখেছিলাম এরকম আয়তন, এগুলো একটু কথা বলছিলাম। তারপরে এখানে দুটো সমীকরণ আছে, সমীকরণগুলো নিয়ে আমি ডিসকাস করছিলাম। এবং এই সমীকরণটা পরীক্ষার মধ্যে আসছিল, প্রতিপাদন করো। তো লেফট হ্যান্ড সাইডে দেখো, এটা আমি দেখে দিচ্ছি, পরে বলবো আর কি। এটা দিলে মানে এস হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব কি দিয়ে প্রকাশ করা হয়? এল দিয়া। আর রাইট হ্যান্ড সাইডের মধ্যে কি আছে? ইউটি। ইউটি মানে কি? ইউ মানে হচ্ছে আদিবেগ, ইউ মানে হচ্ছে আদিবেগ, আদিবেগ হচ্ছে এলটি। এটা আমি পরে আবার দেখাবো না, টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে? তারপরে হচ্ছে ইউটি মানে হচ্ছে আদিবেগ, মানে এল বাই টি। এল বাই টি যেহেতু, ইউ, ইউ মানে হচ্ছে আদিবেগ, সবসময় মনে রাখবা, ইউ মানে হচ্ছে আদিবেগ। আর বি মানে হচ্ছে শেষ বেগ। বি মানে কি? শেষ বেগ। শেষ ব্রেক। ইউ হচ্ছে আদিবেগ, বি হচ্ছে তোমার শেষ বেগ। বুঝতে পারছো? এগুলো কাজে লাগবে, তারা টেনে আসো, এরা এটার সাথে খুব ভালোভাবে পরিচিত। তো এই আদি বেগ মানে কি, বেগ মানে কি? বেগ মানে একটু আগে আমরা বলতেছিলাম, বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। সরণ মানে সরছে আর কি, সহজ কথা আর কি। তবে এটার একটা দিক আছে। তো সরণ বাই সময়, তো সময়ে সরণ মানে কি, কোনো কিছু সরা মানে কি
এটার পরিবর্তন হওয়া, দৈর্ঘ্যের পরিবর্তন হওয়া, সরণ মানে হচ্ছে এল, চেঞ্জ দৈর্ঘ্যের পরিবর্তন হয়, সময় বাই সময় মানে হচ্ছে টি। দেখো তাহলে ব্যাক বাই মানে ইউ মানে হচ্ছে সরণ বাই সময়, এল বাই টি। আর এখানে খেয়াল করো, অতিক্রান্ত মানে যে সময় মানে হচ্ছে টি, এই জায়গাটা ভুল আছে, এটা ভুল আছে, এটা কারেকশন করবা, এটা হবে টি। উপরের টি আর নিচের টি কাটা, এখানে এল হবে না, টি হবে, টি এর মাত্রা হচ্ছে বড় হাতের টি। এই নিচের টি উপরের টি কাটা, কাটা গেলে কি থাকে, ইউটি এর মাত্রা কত আসে, এল। ইউটি এর মাত্রা কত আছে, এল। সিমিলারলি আমরা ত্বরণটা দেখেছিলাম, ত্বরণ হচ্ছে বেগ বাই সময়, আর বেগ হচ্ছে সরণ বাই সময়, তো এল টি ইনভার্স টু, এটা হচ্ছে ত্বরণের মাত্রা। আর টি স্কোয়ার, টি স্কোয়ার মানে টাইম, টাইমের মাত্রা হচ্ছে টি স্কোয়ার, তাহলে এই টি স্কোয়ার আর টি স্কোয়ার কাটা, তাহলে এদিকে কত, এটা এটা মানে এদিকে দেখো টি স্কোয়ার কাটা গেলে শুধুমাত্র থাকে এল, এটাও এল এটাও এল, বুঝতে পারতেছো, এই দুইটা জিনিস এল। তাহলে এই দেখো বাম বাম পক্ষে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আমার রাশি আছে দুইটা, এই দুইটা রাশির মধ্যে এস এর মাত্রা হচ্ছে এ, সরি লেফট হ্যান্ড সাইডে রাশি আছে একটা, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এটার মাত্রা হচ্ছে এল। আর রাইট হ্যান্ড সাইডে আমার রাশি আছে দুইটা, যার মধ্যে ইউটি এর মাত্রা এল, এটি স্কোয়ার মধ্যে হাফটা হচ্ছে ধ্রুবক, আর এটি স্কোয়ার মাত্র কি এল, দুই পাশের কি মাত্রা সমান আর কি, সুতরাং এটা মাত্রা সমীকরণ যাতে প্রমাণ করা যায়। এই কোশ্চেনটা পরীক্ষাতে দেওয়া হয়েছে, এই টাইপের যে কোনোটা দেওয়া যেতে পারে, মানে অনেকটা এই টাইপের কোশ্চেনটা একটু ভুল ছিল, বাট তোমরা ধরতে পারো না, ভুলটা আমাকে জিজ্ঞাসা করো না। ঠিক আছে, এরপরে আসো যে এখানে সংজ্ঞাগুলা, আমরা এখানে সংজ্ঞাগুলো দেখাইতেছিলাম, এর মধ্যে হচ্ছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বর। বরের ক্ষেত্রে দেখো আমরা একটা সিলিন্ডার ইউজ করছিলাম, যেটা হচ্ছে ইউরেনিয়াম প্লাটিনাম নিয়ামের সংকর ধাতুর তৈরি সিলিন্ডার। সিলিন্ডার জিনিসটা কি, এটা দিয়ে একটা অঙ্ক আছে, তার ব্যাস হচ্ছে 3.9 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 3.7 সেন্টিমিটার। তারপরে দেখো এখানে আমরা একটা জিনিস দিচ্ছিলাম, দীপন তীব্রতা কাকে বলে, বুঝতে পারতেছো? হুম, এটা এই ডেফিনেশনটা আমরা ওইখানে ইউজ করছিলাম আর কি, পরীক্ষাতে আসছে। তারপর দেখো বিভিন্ন ধরনের ত্রুটি, কোনটা ধনাত্মক ত্রুটি কোনটা ঋণাত্মক ত্রুটি, এগুলো বলছিলাম। যদি মূল স্কেলের ডান দিকে থাকে আর কি, মূল স্কেলের চেয়ার এবং ভার্নিয়ার স্কেল চেয়ার পরস্পর লেখা থাকে, যদি ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ, মূল স্কেলের শূন্য দাগের ডান দিকে থাকে, বিসি এর অবস্থানটা যদি মূল স্কেলের শূন্য দাগের ডানে থাকে আর কি, ঠিক আছে, তখন হচ্ছে এটাকে বলে ধনাত্মক ত্রুটি বা প্লাস ত্রুটি আর কি, ডান দিকে থাকলে। আর যদি এমন হয় যে বাম দিকে থাকে, ঠিক আছে, তখন হবে এটা মাইনাস বা ঋণাত্মক ত্রুটি আর কি, বুঝতে পারতেছো? তো এই ত্রুটি সংক্রান্ত একটা প্রশ্ন ছিল, যেটা আমি দিই নাই পরীক্ষাতে, বাট আমি ভাবছিলাম পরে হইতে পারে দিব, পারলে আজকে এটা নিয়ে আমরা ডিসকাস করবো, এই জন্য ক্লাসটা একটু বড় হবে, বই পাওয়ার কোনো কারণে। তারপর আমরা এখানে সূত্রগুলো নিয়ে একটু ডিসকাস করছিলাম, যে প্রত্যেকটা সূত্রের মানে ইয়াগুলো কিভাবে দেওয়া আছে আর কি। যেমন আমরা বলতেছিলাম আর কি যে এখানে বৃত্তকার স্কেলের ভাগ, লঘিষ্ঠ গুণন, এলসি, তারপর পাই, তারপরে যদি ইরুর থাকে প্লাস মাইনাস ইরুর হবে, তারপর এখানে এম এম বি সি, গুলোকের ক্ষেত্রে আয়তন বলছিলাম 4/3 পাই আর কিউব, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতেছিলাম গুলোকের ক্ষেত্রে আর কি, যে 1/4 পাই ডি ডি স্কোয়ার, এরকম আর কি। লঘিষ্ঠ গুণন তো জানো, একটু আগে করা হয়েছে। তারপর এখানে আমরা সূত্রগুলো বলছিলাম, এই সূত্রগুলো তোমাদের স্লাইডে দিয়ে দিয়েছিলাম। এছাড়া আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্রটা নিয়ে বলছিলাম, এটা হচ্ছে সিলিন্ডার আয়তন। হ্যাঁ, সিলিন্ডার আয়তন মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। যদি আমরা আর মানে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি আমরা জানি, আর মানে হচ্ছে 2r মানে হচ্ছে ডি, দুইটা ব্যাসার্ধ মিললে হচ্ছে কি ব্যাস হয়, দুইটা ব্যাসার্ধ মিললে কি হয়, ব্যাস বেশ হয়। হয়। হ্যাঁ, তো 2r মানে হচ্ছে ডি, আমরা বলতেছিলাম যে এটা বৃত্তের ক্ষেত্রে আর কি, যে দুইটা ব্যাসার্ধ মিলা হচ্ছে ব্যাস, আর ব্যাসের অর্ধেকটা কিন্তু ব্যাসার্ধ বলে। তো আমরা যদি এখানে আর এর পরিবর্তে, ঠিক আছে, আমরা যদি আর এর পরিবর্তে আর সমান সমান কত ডি/2, আর এর পরিবর্তে যদি আমরা ডি/2 বসাই, তখন কি হবে, যে আমরা সিলিন্ডার আয়তন, তোমরা সিলিন্ডার আয়তন কিভাবে বের করি এটা হয়তো বা শিখো নাই, তোমরা কি শিখছো সিলিন্ডার আয়তন কিভাবে বের করে? না স্যার। হ্যাঁ, শেখা হয় না, ঠিক আছে। বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, বলতে আসলে কি বোঝায়, এই জিনিসগুলো হয়তো বা শিখো নাই, এই জন্য একটু মানে ইয়া মনে হতে পারে। তারপর হচ্ছে আয়তকার বস্তু আয়তন, এটা দেখা গেল। তো সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিভাবে বের করে, এটা আমি যদি সময় থাকে আজকের ক্লাসে দেখাবো, আর যদি সময় না থাকে আমি দেখাইতে পারবো না। আচ্ছা, তারপর যখন এটা আসবে তখন আমি দেখাবো আর কি। এই জিনিস এই স্লাইডটা আমি ওই সময় দেখাই নাই। তারপর হচ্ছে এটা হচ্ছে একটা, ওকে শেষ। আচ্ছা, তারপর একটু দেখাই ফেলি, হ্যাঁ।
আমার, আচ্ছা এটা দেখানো যদি সব সুযোগ থাকে দেখাবো, তাহলে অন্যদের দেখাবো। মানে এটা তোমার এই যে সিলিন্ডারের আয়তন বের করার যে সূত্রটা, এটা কোথায় কোথায় লাগবে আমি তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে তোমাদের, এটা লাগবে হচ্ছে তোমার এসিসি ম্যাথে। কোথায় লাগবে? এসিসি জেনারেল ম্যাথে। এসিসির জেনারেল ম্যাথে লাগবে, তারপরে এসিসির হায়ার ম্যাথে লাগবে, তারপরে আবার কোথায় লাগবে? এইচএসসির ম্যাথে লাগবে, আবার এইচএসসির ম্যাথে লাগবে, আবার এসিসি এইচএসসি এর ফিজিক্সে লাগবে। বুঝতে পারতেছো? তারপরে ইউনিভার্সিটি লেভেলে লাগবে, সব জায়গাতে লাগতে থাকবে। তো এটা কিভাবে বের করে বা এটা মুখস্থ করে ফেলা যায়, বাট এটা বুঝাও যায় যেটা আসলে কিভাবে বের করছে। মানে এটা মানে বোঝা যায় আর কি, মানে ক্যালকুলেশন করে এই জিনিসটা বের করা সম্ভব। তো টেনশন করার কোনো দরকার নেই। আমরা যা পড়াইছিলাম এই জিনিসগুলো হচ্ছে এটা। তো এটা নিয়ে হচ্ছে আমরা পরে আবার ডিসকাস করবো আপাতত। আচ্ছা এই জিনিসটা একটু বুঝাই ফেলেই, যেহেতু এটাতে আসছে স্লাইডটাতে, একটু খেয়াল করো যে আমার কাছে একটা ভিডিও আছে, ভিডিওটা তোমাদেরকে দেখাইতাম, দেখালে তোমরা অনেক ভালো বুঝতা। মনে করো এটা পাত, এটা কি একটা পাত? ঠিক না? এটা পাত বুঝো কিনা? হম, অনেকটা পিঠার মতো পাত আর কি। এটা একটা আয়তকার পাত। বুঝতে পারতেছো? তো আমি এখানে যদি এটা কি করি, মানে এখানে যদি আমি একটা মানে ব্যাসার্ধের মতো কোনো কিছু এটাকে মাঝখানে কল্পনা করি আর কি, কল্পনা করে যদি এই পাতটাকে ঘুরাই, বুঝতে পারতেছো, এই পুরো পাতটাকে যদি ঘুরাই, তাহলে কি হবে? এরকম একটা আকৃতি তৈরি হবে। কি হবে? এরকম একটা আকৃতি তৈরি হবে। বুঝছো? যেমন এই পাত্রায়, এই পাত্রা হচ্ছে এই পাত্রা। তো এই পাত্রার খেয়াল করো যে এই পাত্রার উচ্চতা হচ্ছে এইচ। ধরো আর কি এই পাত্রাতে এখানে উচ্চতা হচ্ছে এইচ। ঠিক আছে? আর এই পাত্রার যে পরিধিটা খেয়াল করো, এই পাত্রার যে পরিধিটা আর কি, এটা হচ্ছে টুয়াইস পায়ার, এটা বলতেছে আর কি টুয়াইস পায়ার। তো তো আমরা যদি দেখি আর কি, বা এই দৈর্ঘ্যটা আর কি, এই দৈর্ঘ্যটাকে বলতেছে টুয়াইস পায়ার। বুঝছো? যদি এই পাত্রাকে আমি ঘুরাইতাম আর কি, তাহলে এরকম একটা আকৃতি তৈরি হইতো। তো যখন আমি এরকম একটা বেলুন আকৃতি বা সিলিন্ডার আকৃতি তৈরি হইতো, সিলিন্ডারের যে উপরের অংশটা খেয়াল করে, যে উপরের অংশটা, এটা হচ্ছে একটা বৃত্তকার। উপরের অংশটা কি? বৃত্তকার। বুঝতে পারছো? আবার দেখো এটা নিচের অংশটা, নিচের অংশটাও কি বৃত্তকার না? বৃত্তাকারী। হ্যাঁ, উপরের অংশটা বৃত্তকার, নিচের অংশটা কিন্তু বৃত্তকার। হ্যাঁ, তো আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর পাই স্কোয়ার। স্কয়ার। পাই আর স্কোয়ার। বুঝতে পারছো? এটা আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তো পাইটা কেন? পাইটা আসছে হচ্ছে 360 ডিগ্রি। বৃত্ত জিনিসটা কিরকম? 360 ডিগ্রি না? দ্বিতীয় জিনিসটা কিরকম? 360 ডিগ্রি না? তো পাইটা হচ্ছে হুম। রেডিয়ান প্রকাশ করার জন্য এটা 360 ডিগ্রি, যে ওইখান থেকে পাই জিনিসটা আসছে আর কি। আর আর তো জানো আর মানে কি? আর মানে কি? আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ। মানে ব্যাসার্ধ। ব্যাসার্ধ। ঠিক আছে? তো আমরা জানি যে কোনো কিছুর ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ব্য- হুম। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। প্রস্থ। তো মনে করি যে এখানে দেখো, যে মনে করো এটা যদি মনে করি এই বস্তুটার ক্ষেত্রে, এই বস্তুটার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে কত? টুয়াইস পায়া, টুয়াইস পায়া। আর এখানে পায়ার। প্রস্থটা কত? ইস না? হুম। তো আমরা যদি এটার ক্ষেত্রফল বলি আর কি, তাহলে কি বলতাম? টুয়াইস পায়ার, মানে এই যে লালটা, এই লালটার আর কি, টুয়াইস পায়ার ইন্টু এইচ। ঠিক না? টুয়াইস পাই আর ইন্টু আ এইচ। এই এই লালটার ক্ষেত্রে আর কি। এখন যদি এটা বৃত্ত হইতো, তাহলে দৈর্ঘ্য কি আর, প্রস্থ কি আর, কত হইতো? আর স্কোয়ার। আর 360 ডিগ্রি যেহেতু এটা গোলাকার, এই জন্য কিন্তু, এই জন্য এটার সাথে কি গুণ হবে? পাই গুণ হবে। কি গুণ হবে? পাই গুণ পাই হবে। এই গুণ জন্য হবে। এটা হচ্ছে পাই আর স্কোয়ার। বুঝতে পারছো কিনা? ওকে, আশা করি বুঝতে পারতেছো। তারপরে এখানে খেয়াল করো যে সিলিন্ডারের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, যেমন এই সিলিন্ডারের মধ্যে দুইটা পার্ট আছে, দুইটা বৃত্ত আছে। কয়টা বৃত্ত? দুইটা। দুইটা বৃত্ত। দুইটা বৃত্ত, একটা হচ্ছে উপরে বৃত্ত আর একটা হচ্ছে নিচে বৃত্ত। জিনিসটা একটু বোঝার চেষ্টা করো যে দেখো, এখানে একটা বৃত্ত আছে, উপরে একটা বৃত্ত আছে আর নিচে বৃত্ত আছে। তো আমরা জানি যে একটা বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। তাহলে দুইটা বৃত্তের ক্ষেত্রফল কত হবে? টু পাই টু আর পাই স্কোয়ার। আর টু পাই আর টু পাই স্কোয়ার, আর এটা নিয়ে সন্দেহ নেই। আর এখানে খেয়াল করো, এই জায়গাটা হচ্ছে উপরে একটা বৃত্ত আর নিচে একটা বৃত্ত। আর এই এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে তোমার, দেখা মনে হইতেছে একটা ইয়ে,
মানে প্লেটের মতো। না আসলে এটা প্লেট নাই, এটা এই জিনিসটা হচ্ছে কি একটা শীটকে ঘুরানো হয়েছে, যেমন কাগজকে যদি তুমি ঘুরাও। আমার তো ভিডিও ক্যামেরা অন করা যাচ্ছে না, যদি আমি থাকতে তাহলে আমি দেখাইতাম আর কি এটা। ও, আমার কাছে এখানে একটা ভিডিও আছে, দাঁড়াও দেখি দেখানো যায় কিনা। একটু ওয়েট করো। হ্যাঁ, খেয়াল করতেছো যে ভিডিওটা কি শোনা যায়? না, স্যার শোনা শুনতে যাচ্ছে না। পাচ্ছেন? আচ্ছা দেখো, এটা দেখতে থাকো। তুমি কি আসো নাকি চলে গেছো? স্যার আপনি আপনি কথা আসি শোনাইতেছিলাম ভাইয়া। আসি। আচ্ছা আমি কথা বলি নাই, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, যে ভিডিওটা দেখছো কিনা? হুম। হ্যাঁ, জি ভাইয়া, ভিডিওটা দেখি। দেখছি। হ্যাঁ, ভিডিওটা তো দেখছো, ভিডিওটাতে কি দেখছো, এরকম একটা পাত ছিল, এই পাতটাকে ঘুরায় কি করছে, এই খুলে জিনিসটা। ফেলাইছে। হ্যাঁ, এই জিনিসটা তৈরি করছে। পাতটাকে ঘুরাই তো এই জিনিসটা তৈরি করছে না? তো এই জিনিসটার মধ্যে কি আছে, দুইটা পোর্শন আছে, একটা পোর্শন হচ্ছে উপরের বৃত্তকার অংশ, আর একটা হচ্ছে নিচের অংশটা। এই যে পাতটাকে ঘুরাইছে, ঘুরানোর ফলে কি হয়েছে, এটা জিনিসকে যদি আমি ঘুরাইয়া, মনে করো এটার পাত আসলে ঘুরাইয়া কি করছে এটা, এই যে মনে করো বড় একটা শীট ছিল আর কি, খাতার মানে খাতার পাতার মতো আর কি, এরকম বড় একটা পাতা ছিল, বুঝতে পারছো? তো এটারে এই মনে করো এটা হচ্ছে একটা এক্সিস কে কেন্দ্র করে, মাঝ বরাবর এটা এক্সিস কে কেন্দ্র করে আমি এই কাগজটাকে কি করছি এভাবে, মানে এই পাশ থেকে হচ্ছে ঘুরাইছি, মানে ঘুরাইয়া কি করছি, এরকম একটা শেপ তৈরি করছি। ঘুরাইয়া কি করছি, এরকম একটা শেপ শীত তৈরি তৈরি করছে। করছে আর কি। মূল যে শেপ আমরা দেখো না, যেমন একটা পাইপের মতো শেপ যে বানাই, বুঝতে পারতেছো? তো পাইপের মতো যখন শেপ বানাইছি তখন খেয়াল করো, তো এই পাইপের মতো যখন শেপ বানাইছি, তো এই যে পাইপের মতো শেপটা আমি একটু আঁকি, মনে করি এটা থেকে যে পাইপের মতো শেপটা বানাইছি কাগজ দিয়ে আর কি, ধরো এরকম একটা শেপ বানাইছি। তো এই যে এই শেপটা, এই শেপের যে এই পৃষ্ঠটা, এই যে পৃষ্ঠটা আর কি, এটা অনেকটা বৃত্তের পৃষ্ঠের মতো হয়েছে না? বুঝতে পারতেছো? যে বৃত্তের পৃষ্ঠের মতো, এই পৃষ্ঠটাও তো কি হয়েছে, একটা বৃত্তের পৃষ্ঠ, মানে ভুল একটা মানে এটা পাইপের মতো একটা শেপ হয়েছে। তো পাইপের শেপের মধ্যে কি আছে, পাইপের মতো শেপ, শেপ হওয়ার কারণে খেয়াল করো যে জিনিসটা, এটা হচ্ছে এখানে দুইটা জিনিস আসবে আর কি, যে এটা টোটাল যে প্রস্থটা, খেয়াল করো এটার যে প্রস্থটা এটা আসবে, আরেকটা আসবে কি এটার যে টোটাল দৈর্ঘ্যটা, এই জিনিসটা আসবে আর কি। তো এই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে এই জিনিসটার পরিধি, মানে কতটুক বিস্তৃত আছে, পরিধি মানে কতটুক জায়গা, মনে করো আমি একটা বুঝাই। যেমন এই যে এটা দেখতে কি এটা পাইপের মতো কিনা, এই যে এই সিলিন্ডারটা দেখতে কিসের মতো, পাইপের মতো। পাইপের মতো। এখন আমি যদি এটা একটা সুতা দিয়া এই সিলিন্ডারটার মাঝ বরাবর, খেয়াল করো এই সিলিন্ডারটার উচ্চতা তো মনে করো এইচ, এটা নিয়ে মনে করো কারো হেডেক নাই, মনে করো এটার উচ্চতা কত, এইচ, হাইটটা কত, এইচ, এটা তো বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। আর এটার যে পরিধিটা, মানে এটার যে পরিধিটা যেটাকে বলে, কিন্তু এই পরিধিটা আমরা কেমনে বুঝবো, একটা সুতা যদি এই দিক থেকে ঘুরাইয়া এটার পিছন দিয়ে ঘুরাইতে আবার যদি কি করে এতটুকু পর্যন্ত আনি, তাহলে এই সুতার দৈর্ঘ্যটাই তো এটার পরিধি, মানে সুতা দিয়ে যদি একটা পেঁচ দিই, তাহলে যতটুকু জায়গা দিয়ে পেঁচ দিছি এই পেঁচটাই কি এটা পরিধি নাকি? বুঝতে পারছো আমার কথাটা? জি স্যার। আমি একটা সুতা দিয়ে যদি পেঁচ দিই, যে এই যে কালারটা আমি কি লাল কালার দিয়ে দেখাইছি কেন, এটা আমি অন্য কালার দিয়ে দেখাতাম, দাঁড়াও, এটা অন্য কালার, এই কালারটা নিয়ে দিই, এটা ফুটে কিনা, এই যে সুতার পেঁচটা,
তারপর ফুটে না। যে দেখো এই যে একটা কালার দিয়ে আমি দেখাইতেছি আর কি, যে সুতার এটা, হ্যাঁ সাদা দিয়ে ফুটবো। দেখো এই যে সুতার একটা পেজ দিলাম, এটা সাদা সুতা দিয়ে কি করছি, পেজ দিছি। এই সুতার যে পেজটা, এই জিনিসটা কি একটা বৃত্তের মতো একটা শেপ হয়েছে না সুতার পেজটা, হয়েছে কিনা? জি স্যার। হ্যাঁ, জি তো স্যার। তোমরা ছোটবেলায় শিখছো যে বৃত্তের পরিধি কত, এই যে বৃত্তাকার একটা জিনিস তৈরি হয়েছে সাদা সাইজ দিয়ে আর কি, এটা বৃত্তাকার বিষয় যে তৈরি হয়েছে, তো বৃত্তের পরিধি কত, এটা তো শিখছো যে বৃত্তের পরিধি মানে হচ্ছে কত, টু পাইয়া। 2 পাই আর, ভেরি গুড। হ্যাঁ, বৃত্তের পরিধি 2 পাই আর, বুঝতে পারছো কিনা? তো এই যে সাদা জিনিসটা শেপ হতো 2 পাই আর, ঠিক না? 2 পাই আর। তাহলে দেখো আর এই সিলিন্ডারটার হাইট হচ্ছে এইচ, সিলিন্ডারটার হাইট কত, এইচ। এইট। আর এই যে সাদা জিনিসটা, যে জিনিসটা হচ্ছে কি এটার, যে আমি, টু পাইয়ার। যে এটার পৃষ্ঠটার যে, হ্যাঁ, দৈর্ঘ্যটা এটা হচ্ছে 2 পাই আর। এই 2 পাই আরটা হচ্ছে এটা। তো আমরা জানি যে কোনো কিছুর ক্ষেত্রফল মানে কত, দৈর্ঘ্য ইন্টু টু পাই প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু বর্গ। প্রস্থ। হ্যাঁ, এখানে প্রস্থ। বুঝতে পারতেছো, এখানে যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে 2 পাই আর। 2 পাই আর মানে কি, 2 পাই আর মানে হচ্ছে এই সাদা সুতাটার, উম, মানে বক্রতলের যে বক্র পৃষ্ঠটা আছে, এই বক্র পৃষ্ঠটার দৈর্ঘ্য, এই 2 পাই আরটা হচ্ছে বক্র পৃষ্ঠটার দৈর্ঘ্য আর কি, এই যে এটা 2 পাই আর হচ্ছে। মা, তারপর কি দেখে, এই সঙ্গীত চর্চা করে কে, 2 পাই আর, বক্র পৃষ্ঠটার দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর। ঠিক আছে, আর উচ্চতাটা এইচ, এটা তো বুঝতে পারছো যে এটা হাইটটা হচ্ছে এইচ, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। তাহলে এই যে সিলিন্ডারের, মানে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা, তাহলে সিলিন্ডারের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আয়তকার পার্ট, দেখো এই যে এই পার্টটা এটা হচ্ছে আয়তকার পার্ট, আর দুইটা হচ্ছে বৃত্তাকার পার্ট। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত, যে 2 পাই আর ইন্টু এইচ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর দুইটা বৃত্তাকার ক্ষেত্র আছে, তো একটা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তো দুইটার ক্ষেত্রে দুই দিয়ে গুণ হবে, 2 পাই আর স্কোয়ার। তো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত, যে এই যে টোটাল সিলিন্ডারটার ক্ষেত্রফল কত, এই অংশটা হচ্ছে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আর এই অংশটা হচ্ছে দুইটা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল। দুইটা যোগ করে কি হয়েছে, 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। বুঝতে পারতেছো, এটা হচ্ছে সিলিন্ডারের বক্রতার ক্ষেত্রের ক্ষেত্রফল। আশা করি এটা বুঝছো, কোনো সমস্যা নাই। এরপর এটা দেখো, যেটা বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে সহজ, মানে বই পাওয়ার কোনো কারণ নাই। এখন এটা, এই দেখো এই সিলিন্ডার উচ্চতাটা কত, এইচ না? হুম। জি স্যার। উচ্চতা কত, একটু আগে চিল্লায় পড়াইছি, উচ্চতা হচ্ছে এইচ। আর এখানে বৃত্তাকার ক্ষেত্র আছে একটা, বা আয়তন মানে কত, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, আয়তন মানে কত, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। বুঝতে পারছো, উচ্চতা। ভূমির ক্ষেত্রফল, তো ভূমির ক্ষেত্রফল মানে কি, যে কোনো একটা নিচের পার্টটা নিলে হইতেছে আমার ভূমি। তো এই সিলিন্ডার মানে এটা পাইপের ভূমি কো, এটা পাইপের ভূমি হচ্ছে গোলাকার, এটা পাইপের ভূমি কি, গোলাকার। তো এই পাইপের গোলাকার। ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এই যে এরকম গোলাকার, ভূমিও গোলাকার, উপর একটা গোলাকার, বুঝতে পারছো? এই যে ভূমিও গোলাকার, উপরটা যাতে একটা নিলাম ভূমিকা, পাই আর উচ্চতা হচ্ছে এইচ। তো পাই আর স্কোয়ার, ক্ষেত্রফলকে যদি উচ্চতা দিয়ে গুণ করা হয় তাহলে কি পাওয়া যায়, আয়তন পাওয়া যায়। কি পাওয়া যায়, তো পাওয়া যায়। আরে সেই। আয়তন পাওয়া যায়। তোমরা এমনি তো পড়ে আয়তন মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ কোন প্রশ্ন? গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এই জন্য হচ্ছে উচ্চতা। কি, এখানে দৈর্ঘ্য প্রস্থ কত, বৃত্ত, যেহেতু বৃত্ত এই জন্য দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে কত, পাই আর স্কোয়ার। আর উচ্চতা মানে কত, এইচ, তাহলে কি হবো, পাই আর স্কোয়ার এইচ। এইচ। হ্যাঁ, তো এখন যদি এমন হইতো যে এই জায়গাটার মধ্যে আর মানে কত, ছোট করে আমি একটু আগে পড়াইছি, আর মানে হচ্ছে ডি বাই 2, আর মানে কত, ডি ডি বাই বাই ডি টু। বাই টু। কেন, কারণ দেখো, এর ব্যাস আছে এজন্য। হ্যাঁ, এই পুরোটা হচ্ছে ডি, এই পুরোটা কি, ডি। ডি। আর এটার অর্ধেকটা, যে এই অর্ধেকটা পার্ট হচ্ছে কত, আর। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে ডি বাই 2 এর মানটা আর এর মান বসাই দিই, তাহলে কি হবে, পাই ডি স্কোয়ার আর হ্যাঁ, ডি এইচ, স্কোয়ার পাই কত হবে এইচ। 4, পাই ডি স্কোয়ার এইচ, নিচে কত হবে, ফোর। 4। বুঝতে পারছো কিনা, যে ডি এর জন্য হচ্ছে ডি স্কোয়ার, আর এর পরিবর্তে আর 2 স্কোয়ার কত, 4। কারো কি কোনো সমস্যা আছে বা সন্দেহ আছে? না ভাইয়া। না, এগুলো হচ্ছে আমাদের মানে প্রথম ক্লাসে বেসিক ছিল, বাট এটা আমি দেখাই নাই, আমি ভাবছি হয়তো তোমরা এটা জানো।
এই জন্য আমি দেখাই নাই, তো আজকে একটু দেখাই দিলাম। আমার কাছে মনে হইলো যে খাতা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে অনেকে হয়তো এই বেসিকটার সাথে পরিচিত না। ওকে, এখন আসলে আমাদের, ওকে, এখন আসলে হচ্ছে আমরা যা সমাধান করবো আর কি। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনটা ছিল পরীক্ষাতে। আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, দেখি কে কে আছে, নাকি সবাই পলাই গেছে? এক দুইজন নাই, ঠিক আছে, এত সমস্যা নাই, মনোযোগ দাও। এখন খেয়াল করো, আমরা আরেকজন লেগছে আর কি যে হাসিনা পারায় না, থ্যাংক ইউ মজা করার জন্য। না, হাসিনার মতো পালাই গেলে হইব না। এটা যে কাপুরুষের লক্ষণ আর কি, যারা পালায় যায়, বুঝতে পারছো? এরা পড়াশোনাকে ভয় পায়, এই জন্য ওরা পালাই যায়। ঠিক আছে, তো আমরা যে কোশ্চেন গুলো দিছিলাম আর কি, এই কোশ্চেন গুলো দেওয়ার পিছনে যে মেইন টার্গেটটা ছিল, এই জিনিসটা হচ্ছে যে তোমাদের মানে তোমাদের জ্ঞানের যে চর্চাটা আর কি, এটাকে হচ্ছে আরো বেশি মানে ডেভেলপ করা আর কি। মানে প্রথমে হুট করে একটা পরীক্ষা দিয়ে দিছি, ব্যাপারটা এরকম না। জাস্ট তোমাদেরকে একটা এক্সামের সাথে পরিচিত করানো, এটা ছিল আমার মেইন টার্গেটটা। এখন অবশ্য ভার্নিয়ার দুর্ভোগ কি, মানে প্রথম যে কোশ্চেনটা ছিল এই জায়গাটাতে, তো তোমরা দেখছি যে অনেক ভালো করছো, মানে ভার্নিয়ার দুর্ভোগ ডেফিনেশন খুব ভালোই লিখছো। তো লেখার পরে একটা উদাহরণ দিও। ডেফিনেশনটা লেখার পরে কি দিবা? উদাহরণ। এটা উদাহরণ দিবা, যেমন মনে করো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের যে পার্থক্য তাকে কি বলে? বার্নিয়ার দ্রবক। বুঝলি? তখন বলবা যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম, হম, মানে মানে যদি প্রধান স্কেলের 9 ভাগ ভার্নিয়ার স্কেলের 10 ভাগ হয় আর কি, তখন তার পার্থক্য হচ্ছে এত, ধরেন ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1। এই ব্যাপারটা উদাহরণ দিয়ে লিখলে কি হয়, জিনিসটা একটু সুন্দর হয়। বুঝছো? তো তোমরা এই জিনিসটা লিখছো, ভালো লিখছো, তারপরেও এটা উদাহরণ লিখলে হচ্ছে তোমার লেখাটা একটু অ্যাট্রাকটিভ হবে আর কি টিচারের কাছে। আমরা বলতেছিলাম গত ক্লাসের মধ্যে যে কিভাবে আমরা বেশি মার্ক পাবো, এই জিনিসটা শিখবো, বলছিলাম কিনা? হুম। জি স্যার বলছিলেন। হ্যাঁ, জি তো মাঝে ভাইয়া। মাঝে তুমি একটু একটু উদাহরণ দিবে, এটা তো উদাহরণ দেয় নাই, উদাহরণ দিবা আর কি। তারপর হচ্ছে দীপন তীব্রতা বা ক্যান্ডেলার ডেফিনেশনটা কি? ক্যান্ডেলার ডেফিনেশনটা অনেকে লিখছো, ভালোই লিখছো। তো এটা নিয়ে আর বেশি আলোচনা করতে চাইতেছি না। তো কত ডিগ্রি কোণে কত হার্জের আলো, মানে ক্যান্ডেলা জিনিসটা আসলে কি, মানে এটা সোর্স থেকে, মানে একটা আলোর লাইট আর কি, এটা নর্মালি একটু বোঝার চেষ্টা করো। এটা একটা লাইট সোর্স, বুঝতে পারছো? এটা থেকে কত তীব্র আলো বের হচ্ছে, সহজ কথায়। হুম। এক বর্ণের আর কি, এবং এই 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 আলোটা আবার সব বর্ণের হইলে তো না। তো এক বর্ণের আলো বলতে কিছু কি না, এক বর্ণ হচ্ছে মনোক্রোমেটিক লাইট সোর্স। এগুলো পড়াইতে গেলে অনেক বিশাল পড়াশোনা। মনোক্রোমেটিক লাইট সোর্স, বুঝতে পারছো? এটাকে বলে এক বর্ণীয় আলো। আমরা যেগুলো দেখি এগুলো কিন্তু মনোক্রোমেটিক না, মনোক্রোমেটিক লাইট সোর্স। আমরা যেগুলো দেখি এটা হচ্ছে বিভিন্ন বর্ণের আলো। কি দেখি? বিভিন্ন বর্ণের আলো, যেমন দৃশ্যমান আলো যেটা আমরা যেগুলো দেখি আর কি, এর মধ্যে 7টা রং আছে। সো মানে বিশাল বিশাল কিছু আর কি। তো এটা হচ্ছে আবার এখানে হচ্ছে মনোক্রোমেটিক লাইট সোর্স। তো মনোক্রোমেটিক লাইট সোর্স বলতে এটা বোঝায় আর কি এক বর্ণীয় আলো আর কি। এটা কোথায় ইউজ করা হয়? এটা ইউজ করা হচ্ছে লেজারের ক্ষেত্রে। লেজার, লেজার রশ্মিটা অনেকটা এক বর্ণীয় আলো আর কি। তো বলছে আর কি যে ক্যান্ডেল হচ্ছে সেই পরিমাণ তীব্রতা, মানে এটা লেজার থেকে যে লাইটটা বের হইতেছে আর কি, তার সেই পরিমাণ তীব্রতা যা একটা নির্দিষ্ট দিকে। কম্পাঙ্ক জিনিসটা কি, এটা এখন পড়াইলে বুঝবা না, ঠিক আছে? যে এত হার্জ কম্পাঙ্কের এক বর্ণী বিকিরণ নিঃসরণ করে এবং ওই নির্দিষ্ট দিকে তার তীব্রতা হচ্ছে প্রতি স্টেডিয়াম ঘনকোণে আর কি, মানে আলো যে মাপে আর কি, ঠিক আছে? সেই তীব্রতা মাপার যে একক সেটাকে বলে স্টেডিয়াম বা ঘনকোণ আর কি। এত ওয়াট, ওয়াট তো বুঝোই যে আমরা যেটা দিয়ে হচ্ছে কি করি, মানে এই বিদ্যুতের ক্ষেত্রে ওয়াট শব্দটা আমরা ব্যবহার করি, কিন্তু আলো মাপার ক্ষেত্রে এটাকে বলা হয় স্টেডিয়াম বা ঘনকোণ আর কি। এটা আরো ডিটেলস পড়বো আমরা যখন লাইট চ্যাপ্টারটা পড়বো আর কি, বাট এখানে ডেফিনেশনটাই মনে রাখো তৈরি হবে। এখন আসলে এই গ নম্বর প্রশ্নটা দেখলাম যে অনেকে পারছো, মানে
এই প্রশ্নটা আমরা পড়াইছিলাম ক্লাসের মধ্যে। এই টাইপের প্রশ্ন যে প্রধান স্কেলের পার্ট। প্রধান স্কেলের পার্ট মানে কি, এই কথাটা বলার সাথে সাথে একটা জিনিস আমাদের ব্রেইনের মধ্যে চলে আসতে হবে, এটা কি? দেখো যে প্রধান স্কেলের পার্ট, এই কথাটা বলার সাথে সাথে আমাদের ব্রেইনের মধ্যে একটা জিনিস চলে আসতে হবে, এটা হচ্ছে এম এর মান। এটা কিসের মান? এম এর। এম এম এর এর মান। মান। ভার্নিয়ার সমপতন, এই কথাটা বলার সাথে সাথে আমাদের মাথার মধ্যে একটা মান চলে আসতে হবে, এটা হচ্ছে বি এর মান। কার মান? বি এর মান। ভি এ। বি এর মান। আর ভার্নিয়ার ধ্রুবক যদি বলে, এটা কার মান? বিসি এর মান। কিসের মান? বিসি এর মান। তাহলে আমরা এম এর মান জানি, বি এর মান জানি, বিসি এর মান জানি, তো এখান থেকে আমরা এল এর মানটা বের করতে পারবো না? জি স্যার। মানে এটা তো খুবই সিম্পল, এটা ক্লাসেও করছিলাম, তো এটা আমরা কি ক্লাসের বাইরের কোনো প্রশ্ন দিছি? না স্যার। না স্যার। এরপরে দেখো যে পরিবর্তন করে, হ্যাঁ, এই জন্য বলতেছিলাম যে ক্লাসটা আমরা খুব মনোযোগ দিয়ে করতে হবে, যাতে কোনো কিছু মিস না হয়। আর এরকম যে সোল ক্লাস যেগুলো থাকবে, যেমন পরীক্ষার পরে সোল ক্লাস, এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করতে হবে। তারপরে দেখো আমরা কি করছি, প্রথমে এটা দিয়ে হচ্ছে আমাদেরকে বলছে কি দণ্ডটার দৈর্ঘ্য কত বের করার জন্য, তো আমরা দণ্ডটার দৈর্ঘ্য খুব সিম্পলি বের করে ফেলছি। তারপরে বলছে যে এটা আবার একটু পরিবর্তন করছে, পরিবর্তন করে ভার্নিয়ার স্কেলে আগে ছিল, যেমন এখানে যখন ভার্নিয়ার ধ্রুবক 0.1, এই কথাটা মানে তোমার চেহারার সামনে একটা জিনিস ভাসে উঠতে হইব। কি জানো? এই কথাটা বলার সাথে সাথে তোমার চেহারাতে এটা ভাসে উঠতে হবে যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10, আর মেইন স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 9। এই কথাটা বলার সাথে সাথে তোমার কি কি ভাসে উঠতে হবে? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10, আর 10। মেইন স্কেলের ভাগ সংখ্যা কত? নয়। 9। 9। এখন কি বলছে যে বাইনারি স্কেলের ভাগ সংখ্যা পরিবর্তন করছে। কালারটা চেঞ্জ করি, তুমি বুঝতে পারবে। বাইনারি স্কেলের ভাগ সংখ্যা পরিবর্তন করে কত করেছে? 20 করছে। ঠিক আছে, তাহলে আমরা এমনি জানি যে বাইনারি স্কেলের ভাগ সংখ্যা যখন 20 হইব, তখন প্রধান স্কেলটা কত হইব? 19 19। হবে। এটা তাহলে যদি হয়, তাহলে কি বলছে যে যদি হয় তাহলে পরিবর্তনের সাথে দণ্ডের দৈর্ঘ্যের কি রূপ পরিবর্তন হইব, অর্থাৎ দণ্ডের দৈর্ঘ্যটা আগে ছিল তো এল সমান সমান কত? 4.07 সেন্টিমিটার। বুঝতে পারতেছো? এখন কি এল এর মানটা বাড়বো নাকি কমবো, এরকম কিছু একটা বলছে। বুঝছো? তো খেয়াল করো, আগের যে এলটা ছিল, এখন যেহেতু বিসি এর মানটা চেঞ্জ হয়ে গেছে। আগে তো বিসি কত থেকে বের করছি? 10 আর 9 থেকে। 10 আর 9 থেকে বিসি এর মান আছে কত? 0.1 মিলিমিটার। এখন যেহেতু ভার্নিয়ার স্কেলটা আর 10 নাই, এখন ভার্নিয়ার স্কেলটা কত হয়ে গেছে? 20। আর মেন স্কেলটা কত হয়ে গেছে? 19। 19। তো 19 যখন হয়েছে, তখন বিসি এর মানটা কত হয়েছে? এটা গত ক্লাসে বের করছিল 0.05। কত হয়েছিল? 0.05। 0.05 গত ক্লাসে কিন্তু এটা বের করছিল। তো এখন বিসি এর মান কি আগের বিসি 0.1 আছে নাকি 0.05 হয়েছে? 0.05। বিসি এর মান চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার। তাহলে এখন 7 এর সাথে কত হইব? 0.05 দিয়ে গুণ হইব। তাহলে 0.05 দিয়ে গুণ হইলে এল এর মান কি হবে? চেঞ্জ হবে কিনা? জি স্যার। স্বাভাবিকভাবে এল এর মান চেঞ্জ হবে। তো টেনশন করার কোনো কারণ নাই, জাস্ট এই অঙ্কটাই এখানে করছে, এর বাইরে আর কিচ্ছু না। বুঝতে পারতেছো? দেখো এই যে এল এর মানটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, যেমন এই যে 0.05 আসছে, আসার পরে দেখো এল এর মান হচ্ছে 4.037। ঠিক আছে, যেমন যে কমছে 0.05। 0.1 থেকে কিন্তু 0.05 ছোট। 05 আসে। 0.1 থেকে 0.05 কত? ও সরি, হ্যাঁ, 0.1 থেকে 0.05 ছোট কিনা, এটা বুঝো কিনা, নাকি বুঝো না? ওই স্টুডেন্ট, 0.01 মিলিমিটার, এটা বড় এটার থেকে। 0.05, এটা কি অর্ধেক না? জি হ্যাঁ, স্যার। 0.05 কিন্তু 0.1 মিলিমিটার থেকে কি ছোট না বড়? ছোট। বড়ই তো হবো, এটা ছোট। 0.05, বুঝতে পারছো? বড় না। ছোট ছোট। 0.05টা কি ছোট। ছোট? ছোট। এটা হচ্ছে ছোট। আর 0.5 হচ্ছে বড়। কোনটা বড়? 0.5 মিলিমিটার যদি হইতো, তাহলে এটা কি ওয়ান থেকে, 0.1 থেকে কি, বড় হইতো। 0.1 থেকে বড়। আর 0.05 মানে এটা টু দিয়ে কি যদি ভাগ করো আর কি, তখন সিনে এটা আসবে এরকম আর কি। মানে এটা
যদি তুমি অর্ধেক করো, 0.1 মিলিমিটারকে যদি কি করো, অর্ধেক করো, তাহলে কি হইব? 0. 0.05। 05। তাহলে দেখো, 05। আগে ছিল কত? 0.11 মিলিমিটার। তাহলে এটা এখন কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। বিসি এর মানটা কমে গেছে, বিসি এর মানটা কি হয়েছে? কমে গেছে। কমে গেছে। তাহলে কমে গেলে পরের যে দৈর্ঘ্যটা বের হইব, এটা কি হইব? ছোট হইব না বড় হইব? ছোট হবে। তারপরে এটা ছোট হবে। বুঝতে পারছো কিনা? এমনি অঙ্ক না করে তুমি দেখাই, মানে এই প্রশ্ন পড়ে তুমি বলে দিতে পারতেছো উত্তর কি হইব। আমার কথাটা বুঝতেছো কিনা? তুমি কিন্তু প্রশ্ন পড়ে কি করতে পারতেছো উত্তর। উত্তর কিভাবে হবে? উত্তর কি হবে, এই এই জিনিসটা যখন তোমরা শিখে যাবে, তোমরা এডমিশন টেস্টে অনেক ভালো করবা। বুঝতে পারছো? তোমরা এডমিশন টেস্টে অনেক ভালো করবা, তুমি চিন্তাও করতে পারবে না যে তোমরা এডমিশন টেস্টে কত ভালো করতেছো। তুমি প্রশ্ন পড়ার পরে বলতে পারো উত্তর কি হয়েছে, ক্যালকুলেশনের দরকার নাই, আর ওই অপশন দেখার দরকার নাই। তুমি এমনি বলবা এটার উত্তর হতো হতো, এটার উত্তর হতো। যেমন আমরা এখানে প্রশ্ন পড়ে বলে দিছি যে এটা বিসি এর মান হবে 0.05। 0.5। আমরা অঙ্ক করে বের করছি নাকি প্রশ্ন পড়ে বলে দিছি? প্রশ্ন দেখে। প্রশ্ন দেখে, তুমি প্রশ্ন প্রশ্ন দেখে দেখি। এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস বলি। কয়জন আছে? 11 জন আছে, ঠিক আছে? তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলি। যে কোনো এডমিশন টেস্টের পরীক্ষায় তুমি যখন সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন পড়ায় 70% কোশ্চেনের উত্তর বলতে পারো অপশন না দেখা, তখন মনে করবো তোমার চান্স হয়েছে 100% কনফার্ম। তোমার কি হয়েছে? চান্স, মানে তোমার ইউনিভার্সিটিতে মেডিকেলে কি হয়ে যাবো, 100% চান্স হইব। 105। হ্যাঁ, তুমি প্রশ্ন পড়ে উত্তর বলতে পারো। প্রশ্ন পড়ে, যেমন আমি নিজে পরীক্ষা দিচ্ছি, তো এই জন্য আমার একটা ফুল আইডিয়া আছে যে প্রশ্ন পড়ে যখন তুমি 70% অপশন কিন্তু তুমি দেখতেছো না, এমসিকিউটা জাস্ট কি করতেছো, প্রশ্নটা পড়ার পরে তুমি বলতে পারতেছো এটা উত্তর করো, তোমার 100% চান্স হইব 70% প্রশ্নের। আর যদি তুমি যদি 80% প্রশ্নের ক্ষেত্রে এটা বলতে পারো, তো তুমি 100-র ভিতরে সিরিয়াল হবে। বুঝছো? 80% প্রশ্ন যদি এবং এটা যে তোমার কাছে মনে হইতেছে যে আর এটা কি অনেক কঠিন, আসলে কঠিন না। তুমি প্র্যাকটিস করতে করতে বা শিখতে শিখতে এমন একটা লেভেলে চলে যাবে যে তুমি প্রশ্ন পড়ে বলতে পারবা যে আসলে এটার আনসার কি হইব। এটা বুঝবা আস্তে আস্তে, মানে এটা তো আর একদিনে বুঝবা না। এটা হচ্ছে যখন আমার সাথে থাকবা, 2 বছর ক্লাস করবো, 2 বছর পরে বুঝতে পারবা যে আসলে ঘটনা কি হয়। যারা, হ্যাঁ, দেখো এই জিনিসটা ওরা বের করছে অনেক কাহিনী টাহিনী কইরা বলছে যে দণ্ডের দৈর্ঘ্য কি হইব, কইমা যাবো। ঠিক আছে, কতটুকু কমবো এটা যে বিয়োগ করে দেখাইছে, আমরা এটা পড়ে বুঝে গেছি কমে যাবে। সমস্যা নাই, এই জিনিসটা এইভাবে বের করছে। আমি স্লাইডটা দিয়ে দিব, তোমরা এখান থেকে আনসারটা দেখে নিও। এরপরের যে প্রশ্নটা, কি বোরিং লাগতেছে? ক্লাস কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি যদি বোরিং লাগে বইলো অফ করে দিয়ে আরেকদিন নিব। আচ্ছা, আপাতত সৃজনশীল গুলো করাই ফেলে, বই পাইও না। দেখো, যে আমরা এটা বলতেছিলাম যে ভার্নিয়ার স্কেলটা কি। তো ভার্নিয়ার স্কেল তো জানি যে যে স্কেল হচ্ছে প্রধান স্কেল এবং মূল স্কেলের যে ইয়া থাকে আর কি। হ্যাঁ, তো মূল স্কেলের সাথে যে, ধরো একটু ওয়েট, একটা পেস লাগছে। হুম, মানে প্রধান স্কেল দিয়ে যখন, প্রধান স্কেলের সাথে সেই সাহায্যকারী স্কেলটা থাকে আর কি, যে মূল স্কেল দিয়ে যখন আমরা পরিমাপ করতে পারি না আর কি, তখন কি করি আমরা ভার্নিয়ার স্কেলের সাহায্য নিই আর কি। ভার্নিয়ার স্কেল হচ্ছে একটা সাহায্যকারী স্কেল যা মূল স্কেলের সাথে ব্যবহার করা হয়, যা মূল স্কেলের ক্ষুদ্রতম গড়ের ভগ্নাংশ পরিমাপ করা যায়। তো মূল স্কেল দিয়ে আমি যেখানে 1 মিলিমিটার মাপতে পারি, ভার্নিয়ার স্কেল দিয়ে কি করতে পারবো, 1 মিলিমিটারের যে ছোট জিনিস মাপা যাবে। কতটুকু মাপা যাবো? 1 মিনিট। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1 মিলিমিটারের চেয়েও কি ছোট জিনিস, 1 মিলিমিটারের ছোট জিনিস। চেয়ে ছোট জিনিস মাপা যাবে কি দিয়া? বার্নিয়ার স্কেল দিয়ে নাকি? হ্যাঁ, ভার্নিয়ার স্কেল দিয়া। কেন? কারণ আমি প্রথম স্লাইডটাতে দেখাইতেছিলাম। দেখো একটু উল্লাই, এটাতে দেখো দেখো, এটা দিয়ে কি করা যাবে, এই স্কেলটা দিয়ে হচ্ছে 1 মিলিমিটার মাপতে পারবা। এটা যে মেইন স্কেল যেটা আছে, এটা দিয়ে হচ্ছে তুমি 1 মিলিমিটার মাপতে পারবা। কত মিলিমিটার? ওয়ান ওয়ান মিলিমিটার মিলিমিটার হ্যাঁ, সর্বনিম্ন আর কি। কিন্তু যখন এই যে এরকম যখন ভগ্নাংশ পয়েন্টে চলে আসবে, তখন কি আর এই স্কেল দিয়ে মাপা যাবে? না স্যার। না। এই ভগ্নাংশটা মাপা যাবে কোন স্কেলটা দিয়া? এই স্কেলটা দিয়া। কোন স্কেলটা দিয়া? এই বার্নিয়ার স্কেলটা দিয়া। তো বার্নিয়ার স্কেল দিয়ে কি করা যাবে, 1 মিলিমিটারের থেকে ছোট, লেস দেন দিছে, খেয়াল করছো? 1 মিলিমিটারের চেয়ে ছোট জিনিস কি করতে পারবা? মাপা যাবে। তোমরা যদি কিছু না বুঝো, বারবার কি করবে জানো, আমি যে কথাগুলো বলি না, এই কথাগুলো শুনবা।
বুঝছো? এই কথাগুলো মানে হেডফোন লাগাই শুনবা যে কি কি কই, উনি কি বলতেছে আর কি, ভাইয়া কি বলতেছে, এই বলাটা এই শোনাটা তোমার জীবনে অনেক কাজে লাগবে, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। তো এই জিনিসগুলো শুনবা যে আসলে কি বলতে যেতেছে আর কি, তো দেখবা যে অনেক কিছু শিখবা। ওকে, তারপর এটা মুছা ফেলে, এবার আসো এখানে আসে যে ওই জানা আছে, এটা আর ছিল। হ্যাঁ, এটা বলতেছিলাম যে এরপরে বলছে কি যে স্ক্রুগুলো যে পিচ 1 মিলিমিটার বলতে বোঝায় টুপিটা একবার ঘোরালে, হ্যাঁ, হ্যাঁ 1 মিলিমিটার সরণ ঘটে। এই যে টুপিটা, এই যে পিছনের যে টুপিটা দেখছো, এই যে টুপিটা, এটাকে যদি আমি হাত ধরে কি করি, একবার একটা কি করি ঘোরান্টি দিই, কয়টা ঘোরান্টি, একবার একবার। ঘোরানি, একটা। একবার ঘোরানি যদি দেই আর কি, তো এই যে রৈখিক স্কেল বরাবর কত গড় সরব, এক গড় মানে 1 মিলিমিটার, কতটুকু সরব, 1 1 মিলিমিটার। ওয়ান মিলিমিটার। মিলিমিটার সরবে আর কি, বাস একটা 1 মিলিমিটার যদি সরণ ঘটে আর কি, তখন সেটাকে কি বলে, পিচ 1 মিলিমিটার বলে, সেটাকে বলে হচ্ছে কি পিচ 1 মিলিমিটার। ওয়ান প্রশ্নটা হচ্ছে কি পিচ মিলিমিটার 1 মিলিমিটার বলতে কি বোঝায়, এটা বুঝতে পারছো কিনা? সরণটা কোন জি স্কেল স্যার। বরাবর হবে, রৈখিক স্কেল বরাবর কতটুকু সরছে, 1 মিলিমিটার সরছে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, বই পাওয়ার কোনো কারণ নাই। তারপরে আসো যে 3 নম্বর কোশ্চেনটা কি বলছে যে স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার ধ্রুবক কত। খুবই সিম্পল একটা কোশ্চেন দিছে, দেখ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20, ভার্নিয়ার স্কেলের ভাগ কত, 20। 20। ঠিক আছে, মূল স্কেলের ভাগ কত, 19। এটা স্লাইড ক্যালিপার্স আর কি। তো ভার্নিয়ার ধ্রুবক কত আমরা মুখস্থ জানি, ভার্নিয়ার ধ্রুবক বিসি হচ্ছে 0.05, BC 0.1 মিলিমিটার। 0.05 05। মিলিমিটার, কত, 5 মিলিমিটার। 0.05 মিলিমিটার, বুঝছো কিনা? এই যে এটা অঙ্ক কইরা এরা বের করছে, দেখছো যে তুমি আর অঙ্ক কইরা বের করতে না, তুমি প্রশ্ন পড়ে কি বলতে পারো, বের করতে পারেন। উত্তর বলতে পারো, প্রশ্ন পড়ার পর পরে উত্তর বলতে পারো, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য ক্রেডিট, বুঝছো? এটা তোমার মধ্যে এটা তৈরি হয়ে গেছে, এটা তোমাকে অনেক বেশি কনফিডেন্স দিবে পরীক্ষার হলে। এখন তো তোমরা অনেক ছোট, মানে জাস্ট শিখতেছো, যারা 2 বছর আমার সাথে থাকবা এরা বুঝতে পারবে যে 2 বছর পরে তুমি কই চলে গেছো, মানে তুমি যে কোথায় চলে গেছো এটা তখন তুমি বুঝতে পারবে আর কি, মানে তোমার লেভেল কত ইমপ্রুভ হবে আর কি। তারপরে খেয়াল করো, এটা একটা প্রশ্ন দিয়েছে, যেমন এইটা, এই যে সিলিন্ডারটা, দাঁড়াও আগে সিলিন্ডারটা বোঝার চেষ্টা করো, তাহলে অনেক কিছু বুঝবা। যে এই সিলিন্ডারটা খেয়াল করো, একটু আগে এই সিলিন্ডারটা আমরা বের করছি না, যে এই সিলিন্ডারে কি বের করতে বলছে, প্রশ্নটা একটু পড়ার দেখে দাও। এই সিলিন্ডারটার আয়তন বের করতে বলছে, কি বের করতে বলছে, আয়তন। 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 তো আমরা একটু আগে পড়ে এসেছি যে আয়তন মানে কত, পাই আর স্কোয়ার এইচ, পাই আর এইচ। স্কোয়ার এইচ, যদি আর এইচ। না থাকে, আর যদি, হ্যাঁ, আর যদি না থাকে পাই ডি স্কোয়ার এইচ বাই 4, পাই ডি স্কোয়ার এইচ বাই H/4। 4। এখন তো এই সিলিন্ডারটা কি আকৃতির, এটা পাইপের মতো, এই সিলিন্ডারটা হচ্ছে একটা পাইপের মতো, এই পাইপের ভিতরের যে ব্যাসটা এটা হচ্ছে D1, ভিতরের ব্যাসটা কত, ডি D1, ওয়ান D1 আর বাইরের ব্যাসটা আর কত, D2। 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 তো আমরা এই ক্ষেত্রে খেয়াল করো, আমরা যে জিনিসটা হবে এটা হবে পাই/4, নিচেরটা পাই/4 হয়ে থাকবো, D2 মানে বাইরেরটা বিয়োগ ভিতরেরটা, D2 স্কোয়ার মাইনাস কত, D1 স্কোয়ার, D2 স্কোয়ার মাইনাস D1 স্কোয়ার ইন্টু কত এইচ, ঠিক না? জি ভাই। D1 স্যার D2 এখানে স্কোয়ার, যে, স্যার এখানে যে লেখছেন না পাই/4, এখানে যদি পায়ের মানটা দেওয়া হয় তাহলে। পায়ের মান দিলে দিতে পারো, কোনো সমস্যা নাই, 3.1416 অবশ্যই পরীক্ষার হলে ফাইনালি যখন বসাবে এর পরের লাইনে আমি বসাইতেছি, খেয়াল করো। তো আমি পায়ের মান বসাইলাম 16। 3.1416, ফোরের জায়গায় 4 বসাইলাম, বুঝতে পারছো? তো হুম। দেখো, আর এখানে খেয়াল করো এইচ এর মান কত, এইচ এর মান দেওয়া আছে 3 সেন্টিমিটার, কত সেন্টিমিটার, থ্রি 3 সেন্টিমিটার সেন্টিমিটার। 3 সেন্টিমিটার। তাহলে আবার বের করতে হবে কিসের মান, D1 এর মান আর বের ডি করতে হবে, ওয়ান আর ডি D2 D1, মান বের করতে হবে। হ্যাঁ D1 কত সেন্টিমিটার এটা আমাকে কি করতে হবে, বের করতে বের হবে। করতে হবে। আর D2 কত সেন্টিমিটার এটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। D1 কি বের বলছে, করতে হবে। দেখো, দেখো 12 মিলিমিটার এবং 15 মিলিমিটার, বুঝতে পারছো? তাহলে 12টা হইব কত, D1 মানে D1। ছোটটা, D1 হ্যাঁ, 12, আর D2 মানে হলো 15। তাহলে 12 মিলিমিটার হচ্ছে প্রধান স্কেলের পার্ট, ঠিক আছে?
তারপরে দেখো হুম, বার্নিয়ার সমপতন প্রথমটার ক্ষেত্রে কত, বার্নিয়ার সমপতন হচ্ছে 10। ডি ওয়ান এর ক্ষেত্রে বের করতেছি। দেখো প্রধান স্কেলের পার্ট, ডি ওয়ান এর ক্ষেত্রে প্রধান স্কেলের 12, বার্নিয়ার সমপতন হচ্ছে 10, আর বার্নিয়ার ধ্রুবকটা 10, একটু আগে বের করতে হবে। কত? 0. 0.05। মিলিমিটার। হ্যাঁ, 0.05 মিলিমিটার। যদি এটাকে তুমি সেন্টিমিটারে নাও তাহলে কত হইব? 0. 0.005 মিলিমিটার। ভেরি গুড, এক্সিলেন্ট, সাব্বাস। 0.005 ফাইভ মিলিমিটার মিলিমিটার। ঠিক এটা 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 সরি, থেকে আমি কি সেন্টিমিটার। করলাম, ডি ওয়ান এর মান পেয়ে গেলাম। বুঝতে পারছো? আর ডি টু এর মানটা কত হইব? 15। ডি টু এর মানটা কত হইব? 15। 15। 15। 15 যোগ 13, বার্নের সমপতন কত? 13। 13 হুম। ইন্টু 0.005। 5। 5। বুঝতে পারছো? তো এখান থেকে আমি যদি ডি টু এর মান বসাই আর ডি ওয়ান এর মান বসাই, তাহলে অটোমেটিক কি হইব, এখান থেকে আমি আয়তনটা কত বের করতে পারবো কিনা। পারবো। কত কঠিন অঙ্ক তুমি শিখে গেছো, বুঝতে পারতেছো নাইনে থাকা অবস্থায়? মানে তুমি কিন্তু অনেক বিশাল কিছু শিখতেছো। তুমি চিন্তা করতে পারতেছো আসলে তুমি কি শিখতেছো। মানে মারাত্মক কিছু, যে এখান থেকে তোমরা মনে করো ডি টু এর মান বসাইবা, D2² - D1²। ঠিক আছে? শিখতেছো, হুম। শিখে মানে বের করে ফেলতে পারছো, মানে হিউজ জিনিস। স্যার আপনি যেটা, বলো। স্যার আপনি লিখছিলেন না, D1 - D2 মানে 3.1416/4, তারপর ব্র্যাকেট দিয়ে D1 বা -D2 লিখে বলছেন না, তাহলে এটা যদি আমি রেজাল্টটা বের করে না লিখে দিই তাহলে? রেজাল্ট লিখে দিলে হবে, এইভাবে লিখবা। এখানে আমি দেখাই দিয়েছি কেমন লিখবো, এই যে অঙ্কটা যেভাবে দেওয়া আছে না, হুম। জি এভাবে লিখে স্যার। দিবা। বুঝছো? আর পায়ের জায়গা তুমি 3.1416 লিখে দিবা, কোনো সমস্যা নাই। আরো সুন্দর হইব। তুমি যেটা বলছো, পায়ের জায়গাতে এই লাইনে কি করবা, 3.1416 লিখে দিবা। আর ওয়ান এরা, ওয়ান ফোর ওয়ান সিক্স আর দেখো এরা একটা সেন্টিমিটারে লেখছে না, এরা একটা মিলিমিটারে লেখছে। সরি, আমি ভাবছিলাম ওটা সেন্টিমিটারে বুঝে করছে। মিলিমিটার লেখছে, আরো সহজ। কোনো সমস্যা নাই, সেন্টিমিটার মিলিমিটার দিস নট ইস্যু। আর জিনিসটা বুঝছো কিনা? জি ভাইয়া। হ্যাঁ, জিনিসটা বুঝাটা ইম্পর্টেন্ট। যারা মিলিমিটারে দিছে তাহলে আর তুমি ওটা সেন্টিমিটারে কনভার্ট করতে পারো না, আরো সহজ হয়েছে। এটা আর এটা, এটা থেকে এটা দিবা, দেওয়ার পরে সে ডোন্ট ওরি এট অল। মানে খুবই সিম্পল কিন্তু, বুঝছো? তুমি মানে দেখাই, মানে দেখাই চোখের পলকে বলে দিতে পারবা। যেমন ধরো 10-এ 0.05 দিয়ে গুণ করছে, কত? 12-এর সাথে 10-এ 0.05 দিয়ে গুণ 0.5, 12.5 হবে। 13-এর সাথে 0.5 দিয়ে দ্বারা কি হয়েছে, গুণ হয়েছে। তো এটা একটু ইয়া, 5 13 65.565, 5 13 65 মানে 0.65, 15.65, 15.65 স্কোয়ার, 12.65 স্কোয়ার দিয়ে সেটা যেটা হয়েছে, এটা মিলিমিটার আছে, এটা সেন্টিমিটার নিচে নিয়ে সেটা তারপরে এভাবে করছে। Okay. আয়তনটা দেখো, সিসি লেখছে, সিসি মানে কি জানেন? সেন্টিমিটার কিউব বা কিউবিক হ্যাঁ হ্যাঁ, সেন্টিমিটার। ভেরি গুড, ঠিক আছে। এরপরে দেখো 3 নাম্বার কোশ্চেনটা, যেটা নিয়ে অনেকে বলছে যে এটা মনে হয় বাইরে দিয়ে দিচ্ছে। দেখো এই কোশ্চেনটাতে পিচ কি তো বুঝছো, মানে পিচ হচ্ছে কি, একটু আগে যেটা বলছিলাম আর কি, যে স্ক্রু গজের স্ক্রুটাকে একবার ঘুরালে রৈখিক স্কেলে যতটুকু, হ্যাঁ, অতিক্রম করে তাকে কি বলে? পিচ বলে। পিচ বলে। দেখো এই সমীকরণটা কি ছিল, যে এস ইজ ইকুয়াল টু, আরে কি রে, স্লাইডটা, এস ইজ ইকুয়াল টু হাফ ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, হ্যাঁ। এটা হচ্ছে মাত্রা সমীকরণের সাহায্যে প্রমাণ করো। আমি আসলে বুঝাইতেছিলাম এটা, মাত্রা সমীকরণের সাহায্যে প্রতিপাদন করো। আমি ভাবছি এখানে লেখাটা বুঝি এটা আছে, পরে দেখলাম যে এটা লেখা নাই। সমীকরণের সাহায্যে প্রতিপাদন করো, কারণ এটা কোশ্চেনটা হচ্ছে চ্যাপ্টার 2 থেকে চলে আসে। তো মেইনলি হচ্ছে আমি দিছিলাম কোশ্চেনটা এটা। আহ, মাত্রা সমীকরণের সাহায্যে প্রতিপাদন করো। তো মাত্রা সমীকরণের সাহায্যে প্রতিপাদনটা তো আমি একটু আগে শুরুতে বলছি, যে এস এর মাত্রা কত, এল। ইউটি এর মাত্রা কি বের হইছে, এল টি ইনভার্স ইন্টু কত, টি। তাহলে টি আর টি ইনভার্স কাটা মানে হচ্ছে এল। হাফ এটি স্কোয়ার মাত্রা কত আছে, এল। তাহলে এই লেফট হ্যান্ড সাইডের মাত্রাও এল, আর রাইট হ্যান্ড সাইডের যে দুইটা রা- রাশি আছে, এই দুইটার মাত্রা কি আছে, এল এবং এল আছে। সুতরাং মাত্রা কি সমান, বুঝতে পারছো?
হুম। ওকে, দেখো এখানে একটা কোশ্চেন দিছে যে বার্নিয়ার দুর্ভোগ যদি 0.02 সেন্টিমিটার হয়, বার্নিয়ার দুর্ভোগ কত? 0.02 0.02 সেন্টিমিটার। সেন্টিমিটার। ঠিক আছে, বার্নিয়ার সমপতন হচ্ছে 6। ঠিক আছে, প্রধান স্কেলের পার্ট হচ্ছে কত? 12। হ্যাঁ, দেখো স্লাইড কে বার্নিয়ার গড় সংখ্যা বের করতে বলছে। কি বের করতে বলছে? বার্নিয়ার গড় সংখ্যা। হ্যাঁ, বার্নিয়ার গড় সংখ্যা বের করতে বলছে। এটা আমি পড়াইছিলাম, তোমাদের মনে আছে কিনা আমার খেয়াল নাই। বাট আমি হচ্ছে প্রথম দিন যে সেকেন্ড যে এটার যে স্লাইডটা আর কি, যেদিন আমি এগুলো পড়াইছিলাম আর কি, ওই দিনে হচ্ছে তোমাদেরকে আমি এই জিনিসটা দেখাইছিলাম আর কি, যেটা কিভাবে বের করে আর কি। তো এটা বের করার অনেকগুলো ফরম্যাট আছে। এর মধ্যে হচ্ছে দেখো যে এখানে এরা যে ফরম্যাটটা ইউজ করছে, যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে 1 মিলিমিটার। কত মিলিমিটার? ওয়ান 1 মিলিমিটার মিলিমিটার। তো এই মিলিমিটার। 1 মিলিমিটার যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে 0.1 সেন্টিমিটার। তো বার্নিয়ার ধ্রুবক সমান সমান আমরা একটা সূত্র শিখছিলাম, বিসি সমান সমান S/N। এন হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। ঠিক আছে, এটা হচ্ছে 0. এন। আর আচ্ছা। হ্যাঁ, আর এটা হচ্ছে বার্নিয়ার, খেয়াল করো যে এই যে এই জিনিসটা আর কি, এন হচ্ছে বার্নিয়ার স্কেলের গড় সংখ্যা। এই যে ছোটটা হচ্ছে কি বার্নিয়ার স্কেলের গড় গড় সংখ্যা। সংখ্যা। হ্যাঁ, বার্নিয়ার এন। তো এই এনটা তো আমি বের করবো, তো এনটা যেহেতু বের করবো তাহলে এনটা এদিকে চলে আসবে, এদিকে চলে S/BC টা নিচে চলে আসবে। বুঝতে পারছো? তো বিসিটা কত? 0.1। আর নিচে কত? এই বিসি এর মান কত দেওয়া আছে? 0.002। তো জিরো পয়েন্ট টু জিরো মিলিমিটার টু বুঝতে পারছো? তখন হচ্ছে 50। কত আছে? 50। তো এইভাবে কি করবা, যদি তোমাকে কোশ্চেন দেয়, আমি কোশ্চেন গুলো কেন দিচ্ছি, এই কোশ্চেন গুলো যদি তোমাদের কখনো কঠিন প্রশ্ন করে, এটি এমনিতে পরীক্ষায় দিব না, প্রশ্নটা যদি কঠিন করে তাহলে এইগুলো দিব। বুঝতে পারতেছো? হম। জি ভাইয়া। কোনো কোশ্চেনই তোমরা না কি গো, না আটকাও। কোনো কোশ্চেনই তোমরা না আটকাই। না আটকাও। বুঝছো, আমার মেইন টার্গেটটা ছিল এটা, তো এই জন্য আসলে এই কোশ্চেন গুলো দেওয়া আর কি। তারপর খেয়াল করো যে মিটার স্কেলের সাহায্যে কি করছে, যে মানে দৈর্ঘ্যটা কত হবে আর কি, এই জিনিসটা আমাদেরকে বের করতে বলছে আর কি। দেখো, প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে, তো বার্নিং স্কেল আছে। মিটার স্কেলে যদি আমরা নির্ণয় করতাম তাহলে কি অসুবিধা হতো, এই প্রশ্ন মানে সবসময় মনে রাখবা যে যে কোনো কিছু শিখার আগে যে প্রশ্ন পড়া তোমাকে বুঝতে হইবে যে আসলে কি চাইছে। এই জিনিসটা তুমি যখন বুঝে ফেলতে পারবা তখন তোমার জন্য সহজ হইব। দেখো যে প্রধান স্কেলের পার্ট কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। বুঝছো? তো বলছে যে দণ্ডটির দৈর্ঘ্য মিটার স্কেলে যদি নির্ণয় করা হতো তাহলে কি অসুবিধা হইতো। আমরা একটু আগে বের করছি, মানে গ থেকে একটা জিনিস আমরা বের করছি কি, যে যে একটু বুঝার চেষ্টা করো যে প্রধান স্কেলে যদি আমরা বের করতাম, দৈর্ঘ্যটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, ব্যাপারটা একটু বুঝার চেষ্টা করো। 12 সেন্টিমিটার। আর প্রধান স্কেলে মানে মিটার স্কেলে যদি আমরা করতাম আর কি, মিটার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত? এই যে মিটার স্কেলে করতেছে আর কি দৈর্ঘ্য, এই যে মিটার স্কেলের কথাটা বলতেছে, তো মিটার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। ওয়ান 0.1 মিলিমিটার 1 মিলিমিটার হচ্ছে 0.1 সেন্টিমিটার। মিলিমিটার। সেন্টিমিটার। আমি যদি মিটার স্কেলে বের করতাম, আমি সর্বোচ্চ কত মিলিমিটার বের করতে, মানে কত সেন্টিমিটার বের করতে পারতাম? 12.1 সেন্টিমিটার বের করতে পারতাম। এর বেশি সূক্ষ্ম পরিমাপ কি আমরা করতে পারতাম? না। এর বেশি সূক্ষ্ম পরিমাপ কিন্তু আমরা মিটার স্কেলে করতে পারতাম না। 12.1 সেন্টিমিটারটাকে তুমি মিলিমিটারে লেখো তাহলে 120 দশমিক, ঠিক আছে, 120.1 মিলিমিটার। খেয়াল করো, আমরা মিটার স্কেলে 120.1 মিলিমিটার বের করতে পারতাম, কিন্তু আমরা যখন বার্নিয়ার স্কেল ইউজ করছি তখন আমরা কত বের করতে পারছি? 120.12 মিলিমিটার। আরো সূক্ষ্ম পরিমাণ কি করতে পারছি, মানে দশমিকের পরে এক গড় বের করতে পারছি। এটা হচ্ছে কি মিটার স্কেলের সাহায্যে, মিটার স্কেলের সাহায্যে। কিন্তু আমি যখন বার্নিয়ার স্কেল সহ বের করছি তখন দশমিকের পরে কই গড় বের করতে পারছি? 2 গড়। 2 গড়। বুঝতে পারছো? মানে আরো সূক্ষ্ম পরিমাণ আমরা কি করতে পারছি, এটা বের করতে পারছি। বুঝছো কিনা? এখন এই সূক্ষ্ম পরিমাণ বের করার কারণে কি হয়েছে, যদি আমরা মিটার স্কেলে মাপতাম তাহলে যন্ত্রটার মধ্যে কি থাকতো, ত্রুটি থাকতো। বুঝতে পারছো? মিটার স্কেলে মাপলে আমরা জাস্ট এই মানটাই পাইতাম। হ্যাঁ, এই যে 120.12, 120.12 মিলিমিটার, এই মানটা কিন্তু আমরা কি পাইতাম না। বুঝছো? তাহলে আমাকে কি করতে হবে, এই মানটা থেকে যদি এই যে যেটা বার্নিয়ার স্কেলে মাইপা যে মানটা পাইছি এটা থেকে যদি মিটার স্কেলে মানটা বিয়োগ করি তাহলে আমি কত পার্সেন্ট ত্রুটি হইতো
এই ত্রুটিটা কি করতে পারছি আমরা, নির্ণয় করতে পারছি। বুঝতে পারছো কিনা? কি অসুবিধা হইতো? অনেক সুন্দর করে উত্তরটা দিছে, কত পার্সেন্ট ত্রুটি হইতো, এই জিনিসটা বোঝা গেছে। আশা করি বুঝতে পারছি, নাকি এটা বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, যদি সমস্যা না থাকে, থ্যাংক ইউ। এই কোশ্চেনটা আমি পরীক্ষাতে দেই নাই, বাট এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। রাজুক উত্তরা মডেল কলেজ আছে ঢাকাতে, আমি জাস্ট বলে দিই পিচ কি, এটা পড়াইছি, টেনশন করার কোনো কারণ নাই। কোন যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক কি, এই জিনিসটা কি পড়াইছি। তারটির বক্রতার পৃষ্ঠের একটা ক্ষেত্রফল কত, তাহলে এখানে জিনিসটা দিছে কি, তার। বুঝতে পারছো? তারটার বক্রতার পৃষ্ঠের ক্ষেত্রফল কত, দেখো এখানে কিছু জিনিস দিছে, যে বিষয়গুলো কি কি দেওয়া আছে, ভার্নিয়ার সমপতন দেওয়া আছে 3। আবার যখন বেশের ক্ষেত্রে আর কি, আর উচ্চতার ক্ষেত্রে, তো তার মানে মনে হবে সিলিন্ডার টাইপের আর কি, তো এই টাইপের, এই জন্য উচ্চতার ক্ষেত্রে কি দিছে, দেখো, 4। বার্নিয়ার সমপতন হচ্ছে 4। হ্যাঁ, আর উচ্চতা হচ্ছে এত মিলিমিটার, মিলিমিটার দিয়ে দিয়েছে সবচেয়ে ভালো, মিলিমিটার দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা। এখন আসো আমরা দেখি যে এটা মানে এখানে একটা সংজ্ঞা কি বলছে, যে কোন যন্ত্রে বার্নিয়ার দুর্ভোগ স্যার এই প্রশ্নটা আছে নিউটন গাইডে। হ্যাঁ, বুঝি নাই। স্যার এই প্রশ্নটা আছে নিউটন গাইডে। আচ্ছা, ভেরি গুড, নিউটনে থাকলে আরো ভালো হয়েছে। তো স্লাইড ক্লিভার্স এর যে বলছে আর কি, 0.2 মিলিমিটার বলতে কি বোঝায়, ক্ষুদ্রতম প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের যে ভার্নিয়ার স্কেল কতটুকু ছোট, অর্থাৎ 0.2 মিলিমিটার বলতে বোঝায় যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের যে ভার্নিয়ার স্কেল 0.2 মিলিমিটার ছোট। খেয়াল করছো? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের যে ভার্নিয়ার স্কেল 0.2 মিলিমিটার ছোট, এই জিনিসটা আমি পড়াইছি, টেনশন করার কোনো দরকার নাই। বলছে তারের ক্ষেত্রে, কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো, যে কাফি তুমি জানি কি করতেছো, আল্লাহ জানে। যে দেখো, তারটির বক্রতার পৃষ্ঠের ক্ষেত্রফল কত, প্রথমে কি বলছে, তারটির বক্রতার পৃষ্ঠের, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, তো আমরা একটু আগের যে স্লাইডটা, ঠিক আছে, একটু আগে যে আমি স্লাইড গুলো পড়াইলাম ওইখান থেকে আমি শিখাইছি যে তারের বক্রতার পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। 2 পাই আর 8। বুঝতে পারতেছো? 2 পাই আর এইচ, এটা হচ্ছে তারের কি, 8। বক্রতার পৃষ্ঠের ক্ষেত্রফল। তো এখানে আর এর পরিবর্তে কি দেওয়া আছে, ডি দেওয়া আছে। আর এর পরিবর্তে কি দেওয়া আছে, দ্বিতীয় D। আছে। যখন ডি দেওয়া থাকবে তখন আমরা আর এর মানের জায়গায় কি লিখবো, ডি/2 লিখবো। কি লিখবো? ডি/2 লিখবো। ডি তো বাই দেখো, টু লিখবো। এখানে আরেকটা জিনিস দিয়ে দিয়েছে কোশ্চেনটার মধ্যে, এই কোশ্চেনটা এই কারণে দিয়েছে আর কি, যে একটি স্লাইড ক্লিভেজের দুটি চেয়ার একত্রিত অবস্থায় দেখা গেল বার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের ডান দিকে আছে। বার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি মূল স্কেলের শূন্য দাগের ডান দিকে থাকে, ঠিক আছে, হ্যাঁ, এই অবস্থায় বার্নিয়ার 2 নম্বর দাগটি রৈখিক স্কেলের সাথে মিলে গেছে। এই অবস্থায় কত নম্বর দাগটা মিলছে? 2 নম্বর দুই দাগ। নাম্বার ডাকটি। হ্যাঁ, তো এখানে দাগ মিলছে হচ্ছে 2 নাম্বারটা, তাহলে এখানে খেয়াল করো, ত্রুটি বের করার ক্ষেত্রে যত নাম্বার দাগ মিলবে কত নাম্বার, বুঝতে পারছো, যত নাম্বার দাগ মিলবে কত নাম্বার, কত নম্বর? হ্যাঁ, ইন্টু কত, ইন্টু হচ্ছে বার্নিয়ার ধ্রুবক, ইন্টু কত, বার্নিয়ার ধ্রুবক। ইন্টু হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। বুঝতে পারছো? এখন দেখো যে ত্রুটি বের করার সূত্র হচ্ছে এটা, যত নাম্বার দাগ মিলছে তত নাম্বার, দেখো যান্ত্রিক ত্রুটি 2 ইন্টু বার্নিয়ার ধ্রুবক সমান সমান 0.1 মিলিমিটার। হ্যাঁ, এখন খেয়াল করো এই যে এই ক্ষেত্রে যেহেতু ডান দিকে আছে, তো ধনাত্মক ত্রুটি, ত্রুটি হচ্ছে পজিটিভ ত্রুটি হয়েছে, তো পজিটিভ ত্রুটিটা কি করতে হয়, বিয়োগ করতে হয়। পজিটিভ ত্রুটিটা কি করতে হয়, বিয়োগ করতে মাইনাস হয়। করতে হয়। মাইনাস করতে হয়। নেগেটিভটা কি করতে হয়, প্লাস প্লাস করতে করতে হয়। হয়। প্লাস প্লাস করতে করতে হয়, জাস্ট হয়। এই যে ত্রুটিটাকে মানে জাস্ট বিয়োগ করে দিছে এই জিনিসটা দেখানোর জন্য। বাকি জিনিসগুলো পারো, এটা দেখে বই পাওয়ার কোনো কারণ না যে পারি না টারি না এরকম কিছু না, পুরো জিনিসটা পারো, জাস্ট এখানে যে ত্রুটিটাকে যে অ্যাড করছে জাস্ট এই জিনিসটা দেখানোর জন্য মূলত এই কোশ্চেনটা এখানে দিয়েছি তোমাদেরকে, আর কিছুই না। এই কোশ্চেনটা পরীক্ষার দিই না, বাট হচ্ছে এখানে একটু ডিসকাস করলাম। এরপরে খেয়াল করো আয়তন কত, তার আয়তন কত তোমরা জানো, এই সূত্র জানো, এই সূত্রের মধ্যে যা ডি এর মান বসাই দিছে, বসাই দিয়ে অটোমেটিক বের করে ফেলছে, আর কিচ্ছুই না। শেষ। এখন আসলে হচ্ছে কি, এখন হচ্ছে তোমার এমসিকিউ গুলা, এমসিকিউ গুলা 20 মিনিট লাগবে সর্বোচ্চ। আমি কি একটু ব্রেক নিতে পারি 2-3 মিনিটে? আচ্ছা ভাইয়া। তোমরা জি একটু পানি ভাইয়া, খাই, sure। জাস্ট লিভ নিও না কেউ, একটু পানি টানি খেয়ে নাও। আমি রেকর্ডিংটা পজ দিতেছি, তারপর আবার রেকর্ডিংটা শুরু করবো। ওকে, তো আমরা এখন হচ্ছে আবার এমসিকিউ পার্টটা শুরু করব। তো টেনশন করার কোনো কারণ নাই। তো আমরা যদি এমসিকিউ পার্টের প্রথম কোশ্চেনটা দেখি আর কি, যে
যে একটি স্লাইড কেইপার্সের, খেয়াল করো কোশ্চেনটা, এটা স্লাইড কিউবেসের প্রধান স্কেলের পার্ট হচ্ছে 6 সেন্টিমিটার। মানে এই কথাটার মানে হচ্ছে এম এর মান 6 সেন্টিমিটার। কার মান 6 সেন্টিমিটার? এই যে এম এর মান, এম এর মান হচ্ছে 6 সেন্টিমিটার। ছয় ভার্নিয়ার সেন্টিমিটার সমপতন 7 সেন্টিমিটার। বি এর মান কত সেন্টিমিটার? 7 সেন্টিমিটার। সাত ভার্নিয়ার, সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুবক, এই দেখো এখানে কিন্তু, হ্যাঁ ভার্নিয়ার ধ্রুবক এটা আবার দিছে কিসে? ভার্নিয়ার ধ্রুবক বিসি 0.1 মিলিমিটার। বিসি ভার্নিয়ার ধ্রুবক কত দিছে? বিসি 0.1, 1 মিলিমিটার। হ্যাঁ 0.1 মিলিমিটার। বিসি হচ্ছে 0.1 মিলিমিটার। তো তো বিসি 0.1 মিলিমিটার যে দিচ্ছে, তো এই জিনিসটাই কনফিউজ, যেটা করে স্টুডেন্ট ভুল করে ফেলবে। সবাই কি করবে মনে বুঝছো কিনা, এটা 0.1 দিয়ে গুণ করে ফেলবে। 0.1 দিয়ে গুণ করলে কি উত্তরটা বের হবে? না, না, আমাকে এই 0.1 মিলিমিটারটাকে কিসে কনভার্ট করতে হবে? সেন্টিমিটারে। সেটাকে কি কিছু করতে হবে? সেন্টিমিটারে। তো 0.1 মিলিমিটারটাকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি, 10 দিয়ে ভাগ করলে 0.01 হবে। কি হবে? 0.01 হবে। তাহলে ভুলটা কোথায় করে বুঝতে পারছো কিনা সবাই? 0.0 দিয়ে যে গুণ করি এটা নাকি? এই ভুলটা করবে হচ্ছে সবাই 0.01-এ ভুল ভুল করার মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তানজিবুল তুমি একটা কোশ্চেন করছিলা যে কে সূর্য কেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করছে। তুমি বলছিলে এখানে কি নাই, গ্যালিলিওর নাম নাই। তানজিবুল, ওই, জি স্যার। হ্যাঁ তো তোমার এই কোশ্চেনটা তো ভুল, কারণ আমি কিন্তু পড়ানোর সময়, খেয়াল আছে কিনা, আমি কিন্তু পড়ানোর সময় বলছিলাম যে আরিস তারাক্স নামক যিনি আছেন আর কি, তিনি যে কাজটা করছেন আর কি, উনি প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিছে। কে দিছে? আরিস্তারাক্স। কি করছে? প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের সৌরজগতের ধারণা ধারণা। দিয়েছিলেন। কোশ্চেনটা কি এই প্রশ্ন করছে যে কে প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিছে? এই কথা কি প্রশ্ন লেখছে? না ভাইয়া। না। তাহলে উত্তর আরিস্তারাক্স না। এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আরিশা কি বুঝতে স্যার এটা পারছো? থেলিস, থেলিস মনে তেত্রিশ হয় হবে। নাকি? আরিশা কি বুঝতে পারছো? আরিশা, জি মানে ওরা ভুলটা কিভাবে, মানে ভুলটা কিভাবে করতেছে জিনিসটা বুঝতেছো কিনা, যে কোশ্চেনটা তো এটা করে না, না আমি যে কে, বুঝি নাই সেখানে। বুঝো না যে কোশ্চেনটা কি করছে, কে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করছে। কোশ্চেনটা কি করছে? কে কে সূর্য সূর্যকেন্দ্রিক কেন্দ্রিক সৌরজগতের সৌরজগতের ব্যাখ্যা ব্যাখ্যা প্রদান প্রদান করছে। করে? 2 নম্বর কোশ্চেনটা তো অনেকে বলছে কি যে যে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করছে গ্যালিলিও। অপশনের মধ্যে গ্যালিলিও নাই, সুতরাং এই এরা উত্তর গ্যালিলিও লিখে দিয়েছে, বুঝতে পারছো? কিন্তু আসলে কিন্তু ভুল। আমি তোমাকে কি কিছু আচ্ছা, বলছি এটা কিনা? থেলিস হবে না? হ্যাঁ আমি বলতেছি, একটু শোনো আমার কথাটা। তো এই গ্যালিলিও নিয়ে যে চিল্লাচিল্লি করছে, আসলে গ্যালিলিওর কোনো কাহিনী না, এটাকে বোঝার চেষ্টা করো। আমি এটা কিন্তু ক্লাস যখন করাইছি তখন পড়াইছি, তোমরা খেয়াল করো নাই। আমি ক্লাসে বলছিলাম যে আরিস্তারাক্স যে কাজটা করছে, সে প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিছে। কে প্রথম, প্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণাটা কে দিছে? আরিস্তারাক্স। আরিস্তা। হ্যাঁ, আরিশ প্রশ্ন, প্রশ্ন কি এই প্রশ্নটা কি এটা করছে কিনা যে প্রথম কে, প্রথম কে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিছে, প্রশ্নটা কি এটা ছিল? না। না। শুরুতে প্রথম লেখাটাও নাই, ব্যাখ্যা শব্দের জায়গায় ধারণাও নাই। আছে? না। যদি থাকতো তাহলে উত্তরটা কি হইতো? উত্তরটা হইতো তোমার আরিস্তাকা। সুতরাং এটা না, প্রশ্নটা এটা না। তাহলে প্রশ্নটা কি? কে সূর্যকেন্দ্রিক সূর্যকেন্দ্রিক সৌরজগৎ। সৌরজগতের ব্যাখ্যা প্রদান করছে? তাহলে আমরা দেখি যে কে ব্যাখ্যা প্রদান করছে। 1543 থেলিস। কুপারনিকাস, ঠিক আছে? হ্যাঁ, তার একটি বইয়ে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দিছে। কে দিছে? কোপার্নিকাস। কে দিছে? কুপারনিকাস। কোপার্নিকাস। কোথায় দিছে? 1543 সালে। উত্তরটা কোথায় আছে আমি একটু দেখাই। তোমরা আবার আমার প্রতি রাগ করবা যে উনি জানি কি বলে, কিছুই তো বুঝি না। বইয়েও আছে, আর আপনি একটা শিট দিচ্ছেন ওইটাতে। আমি এটা নিজে পড়াইছি ক্লাসের মধ্যে,
ঠিক আছে? এবং এটা কিভাবে ভুল করতে পারে এটা আমি ক্লাসের মধ্যে কয়েকবার বলছি। বুঝতে পারছো? দেখো দূরে 1543 সালে, কত সালে? 1543 সালে। 1543 সালে। কোপার্নিকাস তার একটি বইয়ে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দিছে। কি দিছে? ব্যাখ্যা। দিছে। আর এই সূর্যকেন্দ্রিক সৌরজগতের, হ্যাঁ, সূত্রটি প্রমাণ করছে হচ্ছে তোমার কি, গ্যালিলিও। গ্যালিলিও, বুঝতে পারছো? হুম। তারপর আসবো জিনিসগুলো, একটু আসতেছি, ওয়েট করো, আমি আবার ব্যাকে যাই। হুম। ধরো, হ্যাঁ, এখন দেখো যে এরপরের যে জিনিসটা, এরপরে একটা এমসিকিউ আছে যে সূর্যকে ও, সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা কোন বিজ্ঞানী? গ্যালিলিও। দেখো, এটা গ্যালিলিও যদিও হবে। সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা হয় তিনি, চার্চের এটা হবে প্রভাবিলতা গ্যালিলিও। সে গৃহবন্দী অবস্থায় কি করছে, জীবনযাপন করে সে লাইফ কাটাই দিয়েছে। ব্যাপারটা বুঝতে পারতেছো? তো মেনলি জিনিসটা বুঝছো কিনা যে সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা যদি বলে তখন কে হবে, উত্তরটা কি হবে? গ্যালিলিও। 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 আর আরেকজন বলছে যে থেলিস। থেলিস কিসের জন্য বিখ্যাত? থেলিস কিসের জন্য বিখ্যাত? ফেলিস তো এটা। এই তিশা, তুমি থেলিস বলছিলা, সে থেলিস কি, থেলিস কিসের জন্য বিখ্যাত? সূর্য গ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য। সূর্য গ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য। সম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত হচ্ছে থিলিস। এভাবে ফ্যাস লাগিয়ে দিলে মনি পরীক্ষার মধ্যে, এটা তো মেডিকেলে কোশ্চেন হয়, তো মেডিকেল ভর্তি পরীক্ষায়। ওই থ্যালিস বলছিল যে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী, আর ওই হ্যাঁ, যে লোডস্টোনের চুম্বক ধর্ম, এই হ্যাঁ, বুঝছো? তো এই জন্য কে কোনটা বলতেছে যদি প্যাচ লাগিয়ে দিত কিন্তু উল্টাপাল্টা অনেক কিছু হয়ে যাবে। এখন বুঝছো কিনা? এগুলো অনেক জি টাফ, এত ভাইয়া। মনে রাখতে না। হ্যাঁ, তো আমি এই জন্য ধরে 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 তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। সুতরাং বই পাওয়ার কোনো কারণ নাই, মানে একবারে যে পারতো এমন না। আমার সাথে লাইগা থাকো, তোমরা এখন বুঝবা না যে কি শিখতেছো, এটা বুঝবা হচ্ছে যারা 10-এ আছে এরা বুঝবা ফাইনাল পরীক্ষার আগে দিয়ে, আর 9-এ যারা আছে এরা বুঝবা হচ্ছে 2 বছর আরো পরে। বুঝছো যে কি শিখতেছো? সুতরাং আস্তে আস্তে লাইগা থাকো। এরপর দেখো, একটু আগে পড়াইছিলাম যে কোন একটা সিলিন্ডার, সিলিন্ডার মানে কি বুঝো নি? এরকম একটা পাইপ। সিলিন্ডার বললে মাথার মধ্যে কি নিয়ে আসবা? একটা পাইপ নিয়ে পাইপ। আসবে। কি নিয়ে আসবা? পাইপ। এই পাইপের যে উপরের জায়গাটা, এটার মধ্যে এই যে জায়গাটা, এটা 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 হচ্ছে ব্যাস। ব্যাস হচ্ছে ডি। আচ্ছা, এরা ছোট হাতে ডি লেখছে, আমিও তুলে এর সাথে একটু বন্ধুত্ব করে ছোট হাতে ডি লিখি, মানে এই যে আরো সুন্দর করে লিখি। দাঁড়াও, ওয়েট করো। এই যে এই পোর্শনটা, এই যে এই যে পোর্শনটা আর কি, পাইপের উপরে যে পোর্শনটা, এই পোর্শনটার এরা বলছে যে ব্যাস হচ্ছে ডি। আর এই সিলিন্ডারটার যে উচ্চতা, উচ্চতা কত বলছে? এইচ। এইচ। বুঝতে পারছো? বলে সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র কি হইব? আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এইচ। তো আর এক জায়গায় এইচ। কি হইব? আর এক জায়গায় কি হইব? আরেক ডি জায়গায় বাই ডি টু হবে। স্কোয়ার। ডি স্কোয়ার, তাহলে কি দিব? পাই ডি স্কোয়ার বাই 4 এইচ। খেয়াল করছো কিনা এটা যে কত জায়গায় আসছে? খেয়াল করতেছো? জি ভাইয়া। আমি যে একটা জিনিস পড়াইছি তুই, এটা কত জায়গায় কাজে লাগতেছে? হুম। মানে এটা কিন্তু জাস্ট এটা নিছক পড়া না যে মনে করতেছে আর একটা স্লাইড দিছে, স্লাইডে বুঝে এই জিনিসটা এমনি উঠাই দিছে, মানে স্কুলের টিচাররা যেমন পড়াইতেছে ব্যাপারটা বুঝে এমনি পড়াইতেছে। আসলে কিন্তু ব্যাপারগুলো এরকম না। বুঝছো? যেটা কিন্তু আমি নিজের থেকে বানাই দিছি, এটা দিনাজপুর বোর্ডে 2017 সালে এই কোশ্চেনটা আসছে। বুঝছো? এটা এরকম না, মানে এটা তোমার হচ্ছে যেমন পাই আর স্কোয়ার, যে বললাম না, এটা তোমার এসএসসি তে লাগবে। তারপরে কি এসএসসি সাধারণ জ্ঞানে আরে সাধারণ গণিতে লাগবে, উচ্চতর গণিতে লাগবে। বুঝছো? উচ্চতর গণিতে আছে, সাধারণ গণিতে আছে, আবার ইন্টারের মধ্যে ফিজিক্সে আছে, ইয়াতে মানে সব জায়গার মধ্যে এটা লাগবে। সো এটা, আচ্ছা, ওয়ান প্যাটামিটার এই ধরনের কোশ্চেন মেডিকেল একবার আসছে। ওয়ান প্যাটামিটার, প্যাটামিটার মানে কি? হুম, প্যাটামিটার মানে কি বলো? জানি না তো। টেন। টেন। টেন টেন। পাওয়ার 15। 15। খেয়াল করো, এই যে আমি এই জিনিসটার মধ্যে পড়াইছিলাম। প্যাটামিটার জিনিসটা কি দেখো, আমি তোমাদের এটা
স্লাইডের মধ্যে কি করেছিলাম? স্লাইডে না, আমি ক্লাসের মধ্যে। তার দুইটা ছক্কা ছিল ওই যে মেগা হ্যাঁ, গিগা পেটা ফেমটা এটির ভিতরে। হ্যাঁ, এটির ভিতরে আমি দুইটা ছক পড়াইছিলাম, মনে আছে কিনা? হুম। হুম। জি স্যার। এই ছক দুইটা ক্লাসের মধ্যে পড়াইছিলাম, আমি দেখাই। এই জন্য ক্লাসগুলো করা খুব জরুরি, জরুরি, জরুরি। সেটা মুছে দিই, আরো দরকার নেই। এই যে খেয়াল করো, এই যে দুইটা। এই তো স্যার এই দুইটাই। হ্যাঁ, এই দুইটা ছকের মধ্যে, বুঝতে পারছো? এই যে পেটা 10⁻15, পেটা মানে কত? 10⁻15। বুঝতে পারছো? 15। এই ছকটা আর কি। এই ছকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ছক। ঠিক আছে? তো এই ছকটা থেকে কোশ্চেন আসে, বা এটা থেকে তোমাদের কি হবে, ফাইনালের মধ্যে এমসিকিউ আসতে পারে। এই জন্য এই ছকটা অনেক কাজে লাগবে। এই ছকটা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা। এটা যে এরকম না, যে এই ছকটা এরকম না যে এটাতে শুধু এমসিকিউ আইবে, 9 10 আইবে। এটা ইন্টারে কাজে লাগবে। শুধু ইন্টারে কাজে লাগবে না, এই ছকটা ইন ফিউচারে গিয়ে তোমার কি কোথায় কাজে লাগবে জানো? তুমি মেডিকেল এডমিশনটা কাজে লাগবে, শুধু মেডিকেল এডমিশন টেস্টে কাজে লাগবে। তুমি যখন মানে মানে যে কোনো জায়গাতে যাবে, কিছু পড়া আছে যে পড়াগুলো কি হবে তোমার লাইফে, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় জায়গায় কাজে লাগবে। এই ছকটা হচ্ছে এরকম একটা ছক। এটা ফিজিক্সে কাজে লাগবে, হ্যাঁ, তারপরে তোমার মনে করো কেমিস্ট্রিতে কাজে লাগবে, হায়ার ম্যাথে কাজে লাগবে। প্রায় সব জায়গাতে কি করবে, এই সবগুলো কাজে লাগবে। সো টেনশন করার কোনো কারণ নাই। আসলে আমরা স্লাইডে চলে যাই। এটা হচ্ছে এটা, আর বাকিগুলোকে নিরু মানে হচ্ছে 10⁻⁹ আর 10⁻⁴ যেটা, এটা কি? এটা হচ্ছে গিগা। 10⁻⁴ কি? -9 হচ্ছে নেনো। আর 10⁻�9 এটা কি? গিগা। গিগা। আর 10⁻15 মানে কি? পেটা। পেট 10⁻⁻15 মানে কি? ফেম টু। ফেমটা। পেট পেটা ফেম টু। না ফেম টু। ফেম 10⁻⁻15। মাইনাস 15 10⁻⁻15 হচ্ছে ফেম টু। 10⁻12 মানে কি? পিকো প্যারা, প্যারা। 10⁻12 মানে কি? পেরা। প্যারা। বুঝতে পারছো কিনা? 1 টেরাবাইট শব্দটা আর কি। আর 10⁻18 মানে কি? এক্স এটু। 10⁻−18 হচ্ছে O2। 10⁻−18 হচ্ছে কি? O2। হুম। আর 10⁻18 মানে হচ্ছে এক্সা। এটার নাম কি? এক্স এক্সা। বুঝতে পারছো? 10⁻18 হচ্ছে এক্সা। এই জিনিসটা খেয়াল করো। কোনটি মৌলিক রাশি? নিচে কোনটি স্যার মৌলিক রাশি? দ্বিপদ, মৌলিক রাশি খেয়াল করো দ্বিপদ এখানে। তীব্রতা। হুম। দীপন তীব্রতা। তাপ 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 কি? খেয়াল করো, তাপ কি? লব্ধি রাশি। তাপ কি রাশি? লব্ধি লব্ধি রাশি। রাশি লক্ষ্য রাশি। কিন্তু খেয়াল করো, তাপমাত্রা। তাপমাত্রা কি? মৌলিক রাশি। আমি ক্লাসে পড়াইছিলাম মৌলিক রাশি কোনগুলো: দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, হ্যাঁ, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। এগুলো হচ্ছে কি? মৌলিক রাশি। খেয়াল মৌলিক আছে কিনা? রাশি। খেয়াল আছে কিনা? জি স্যার। ওকে, থ্যাংক হুম। ইউ। ওকে, এখন আসো, যে কোন দুজন বিজ্ঞানী আবিষ্কার করছে যে নিউক্লিয়াস ফিশনযোগ্য? হ্যাঁ, আরিশা বলো। অ্যানালাইজ করছো, বলো। তাপ যদি লব্ধি রাশি হয় তাহলে তো এটা কয়েকটা মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। তো এই হ্যাঁ, মৌলিক রাশিগুলা কোনগুলো? তাপ। তো তাপ তোমার মনে করো অনেক কিছুর সমন্বয়ে তোমার তাপ হয়, বুঝতে পারছো? ঘর্ষণের ফলে কি হয়? ঠিক আছে, তাপ হয়। বুঝতে পারতেছো কিনা? তারপর তোমার মনে করো বিভিন্ন, মানে তাপ জিনিসটা কিরকম হয় যে একটা, মানে তারপরে হচ্ছে তোমার, মানে কোথাও যদি তুমি হিট দাও, ঠিক আছে, তাপমাত্রা প্রয়োগ করো, তাহলে কি হয়? তাপ হয়। মানে তাপ জিনিসটা হচ্ছে, মানে কেবল একটা নির্দিষ্ট কোনো একটা জিনিস দিয়ে তুমি কি করতে পারবে না, এটাকে ডিফাইন করতে পারবে না। অনেক কিছু দিয়ে কি হইতে পারে এই জিনিসটা ডিফাইন হইতে পারে আর কি। বুঝতে পারছো? শক্তি অ্যাপ্লাই করলে সেখানে কি হয়, তাপ এর পরিবর্তন হয়, মানে বিভিন্ন ইস্যু দিয়ে আর কি। এবং এটার তোমার মানে বিভিন্ন ভাবে তাপটাকে তুমি ডিফাইন করতে পারো আর কি। যে কখনো তোমার দেখবা যে যে তোমার এনার্জি দিয়ে ডিফাইন করতেছে, কখনো তোমার এটা হচ্ছে যে সরাসরি হিট দিয়ে ডিফাইন করতেছে, কখনো লাইট, মানে আলো পড়তেছে সেখানে তাপ মানে জেনারেট হইতেছে। বুঝতে পারতেছো কিনা? মানে বিভিন্ন ভাবে কি হইতেছে তাপটা, মানে ক্রিয়েটিভ হইতেছে আর কি। এটা কেবল একটা নির্দিষ্ট একক বা নির্দিষ্ট কোনো কিছুর মধ্যে কি না, সীমাবদ্ধ না। কেউ আর কারো এখান থেকে নয়েস আসছে আমার এখানে, এই টিশার এটা মিউট করে ফেলো। ওকে, তারপর এখানে খেয়াল করো, কোন দুজন বিজ্ঞানী আবিষ্কার করছে যে নিউক্লিয়াস ফিশন যোগ্য?
দুইজন বিজ্ঞানী কি আবিষ্কার করছে? নিউটন ফিশন যুদ্ধ। এই ফিশন কি ফিউশন কি এটা আমি পরে একটা জায়গায় পড়ামো, হ্যাঁ? বুঝতে পারছো? ফিশন, ঠিক তবে আছে এক ভাইয়া। কথায় বুঝো, ফিশন মানে হচ্ছে কি জানি, ভেঙে যাওয়া। ফিশন মানে কি তা? ভেঙে ব্যাঙে যাওয়া। ফিশন। আরেকটা শব্দ আছে ফিউশন, এটা হচ্ছে একত্রিত হওয়া। আরেকটা শব্দ কি? ফিউশন। টান। ফিউশন শব্দের অর্থ হচ্ছে কি? একত্রিত একত্রিত হওয়া। হওয়া। আর এখানে যেটা হয় ইউরেনিয়ামটাকে ভাঙা যায় আর কি, ভাঙা যেটা করে আর কি, এটা হচ্ছে তোমার যে, মানে এটা হচ্ছে পরমাণু বিষয়, যে আর্নেস্ট রাদারফোর্ড দিচ্ছে নিউক্লিয় তত্ত্ব দিচ্ছে। আচ্ছা, এখানে খেয়াল করো যে কোন দুজন বিজ্ঞানী আবিষ্কার করছে যে নিউক্লিয়াস ফিশন যোগ্য। এটা কি কেউ পারছো? স্যার অটো কোন হারায় বলছে। নাম্বারটা? হ্যাঁ, ওটু হন। ওটো হেনে স্টেসম্যান, স্টেটসম্যান। নিল স্টেটসম্যান। বুস এবং আর্নেস্ট রাদারফোর্ড, এরা কি আবিষ্কার করছে? এরা মডেল, পরমাণুর মডেল। হ্যাঁ, বুর দিছে হচ্ছে পরমাণু মডেল, ভেরি গুড। আর আর্নেস্ট রাদারফোর্ড দিছে হচ্ছে কি পরমাণু বিষয়ক নিউক্লিয় তত্ত্ব। হ্যাঁ, রাদারফোর্ডেরও আবার পরমাণু মডেল আছে। ঠিক আছে। পিয়ারে কুরি এবং মাদার কুরি, এরা এরা কি আবিষ্কার করছে? তেজস্ক্রিয়তা। কি আবিষ্কার করছে? তেজস্ক্রিয়। হ্যাঁ, তেজস্ক্রিয়তা বেকরেল আবিষ্কার করছে, না রেডিয়াম আবিষ্কার করছে। পিয়ারে কুরি এবং মাদার কুরি হচ্ছে কি আবিষ্কার করছে? রেডিয়াম। ঠিক আছে। রেডিয়াম ধাতুর যে এটা আবিষ্কার করছে আর কি ম্যাক্স প্ল্যাঙ্ক এবং আলবার্ট আইনস্টাইন। প্ল্যাঙ্ক কি আবিষ্কার করছে? প্ল্যাঙ্ক, প্লাঙ্কের হ্যাঁ, প্লাঙ্কের প্ল্যাঙ্ক ধ্রুবক। প্ল্যাঙ্ক যে কাজটা করছে এটা হচ্ছে প্ল্যাঙ্ক আবিষ্কার করছে হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। কি আবিষ্কার করছে? ও আচ্ছা। কোয়ান্টাম তথ্য। আর আলবার্ট ঠিক আছে। আইনস্টাইন আপেক্ষিক তথ্য। আর আবিষ্কার করছে আপেক্ষিক, এটা বুঝতে পারছো? স্প্রিং দ্বারা, হ্যাঁ, স্প্রিং দ্বারা বস্তুর কি পরিমাপ করা হয়? স্যার, এটা বুঝছি না স্যার, এটা কি? স্প্রিং। ভর। স্প্রিং, হ্যাঁ, বল। বল। বল পরিমাপ করা হয়। স্প্রিং এর যে নিক্তি, এটা দিয়ে আসলে কি পরিমাপ করা হয়? ভর পরিমাপ করা বল হয়। পরিমাপ। হ্যাঁ, স্প্রিং এর নিক্তিটা তো তোমরা দেখতে পাচ্ছ, এখানে এটা নিক্তির ইউজ করছে না? জি ভাইয়া। খেয়াল আছে কিনা? একটু ওয়েট দাঁড়াও। ফ্লাইটটা মনে হয় দেখা যায় না, না? না স্যার। জি স্যার। আর আমি ইয়াটা স্লাইডটা পাই, ইয়াটা অফ হয়ে গেছে কেন যেন বুঝতেছি না। ওয়েট ওয়েট, একটু ওয়েট করো। হ্যাঁ, ঠিক আছে, এখন খেয়াল করো, না স্প্রিং দিয়ে এটা না, বর হচ্ছে তুলা যন্ত্র। দেখছো না একটু ওই তুলা যন্ত্র? হুম, তোমাদের বইয়ের মধ্যে একটা ফিগার ছিল, আমি একটু দেখাই তোমাদেরকে, যে এগুলো পরিমাপ করতে করতে এই যে ব্যালেন্স বা বর মাপার যন্ত্র, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে এটা আচ্ছা, তুলা যন্ত্রের ফিগারটা এই বইয়ে নাই। হ্যাঁ, একটু খেয়াল করো। এটা হচ্ছে ভর মাপার জন্য এই যন্ত্রটা ইউজ করে। এটা হচ্ছে দোকানের মধ্যে ইউজ করে ইলেকট্রিক্যাল এই যন্ত্রটা আর কি। হ্যাঁ, ইলেকট্রিক্যাল ব্যালেন্স যন্ত্র, খেয়াল করছো কখনো দোকানের মধ্যে যেটা ইউজ করে? আমাকে কি দেখছি শোনা যায় অনেক। নাকি শোনা যায় না? শোনা যাচ্ছে। বর মাপার জন্য আমরা কি ইউজ করে আজকাল? ইলেকট্রিক্যাল যন্ত্র। ব্যালেন্স যন্ত্র। এটা কি স্প্রিং এর যন্ত্র? না। না। না, স্প্রিং এর যন্ত্র না। স্প্রিং এর যন্ত্রটা কোথায় আছে আমি তোমাদের একটু একটু সাথে লাইনে থাকো। আমি ভাবছি যে এটার এমসিকিউটা বুঝে এখানে আছে। একটু ওয়েট করো, আমি দেখাই, যদি সুযোগ থাকে এখানে পাইবা, যদি ভাগ্য ভালো থাকে, আর যদি না থাকে তো নাই। ওয়েট, মহাকর্ষ বল, হ্যাঁ এখানে থাকতে পারে।
T1 T2 F1 F2 M1 M2 10 এর যারা আছে এরা কি এই যে খেয়াল করছো যে রাবার ব্যান্ড দিয়ে স্প্রিং ব্যালেন্স খেয়াল করছো? হ্যাঁ, জি ভাইয়া। এই যে রাবার ব্যান্ড দিয়ে কি করছে স্প্রিং ব্যালেন্স, বুঝতে পারছো? এটা দিয়ে ওজন নির্ণয় করে। তো ওজন কিসের সাথে সম্পর্কিত? ভর। বরের সাথে মনে হয়। হ্যাঁ, বরের বরের সাথে। সাথে। বরের সাথে সম্পর্কিত। ওজনের আরেকটা বিষয় হচ্ছে কি, ওজন হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ওজনের সাথে কি কি কানেক্টেড? অভিকর্ষ 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 ত্বরণ। ত্বরণ। অভিকর্ষ ত্বরণ। নির্ভর। হ্যাঁ, স্প্রিং এর এই নিকটিটার মাধ্যমে মূলত হচ্ছে, এটা হচ্ছে ইয়ার বাইরে থেকে আসছে অনেকটা। স্প্রিং এর এই নিকটিটার মাধ্যমে হচ্ছে তোমার যে কাজটা করে আর কি, এটা হচ্ছে যে তোমার অভিকর্ষ বল নির্ণয় করে। কি নির্ণয় করে? অভিকর্ষ বল। হ্যাঁ, অভিকর্ষ বলটা মূলত হচ্ছে স্প্রিং এর এই নিক্তির মাধ্যমে নির্ণয় করা হয় আর কি, যে অভিকর্ষ ফোর্সটা কত হবে। মানে এটা এই চ্যাপ্টারের প্রশ্ন না, যখন যে চ্যাপ্টারে যাবো তো আমি দেখাইতেছি, ওই চ্যাপ্টারটার পরে দেখাইছে ওরা কিভাবে ফোর্সটা বের করে আর কি। ওই চ্যাপ্টারে গেলে তোমরা এই জিনিসটা পাওয়া যাবে, তখন আমি এটা বিস্তারিত আলোচনা করবো কিভাবে আসছে। তারপরে কোশ্চেনটা 8 নাম্বারটা, বায়ু পাম্প কে আবিষ্কার করছে? বন গুয়েরি। হ্যাঁ, এটা এটা নিয়ে তো আর কারো ইয়া নাই। টেন, এরপরে যে কোশ্চেনটা এটা হচ্ছে 10 সেন্টিমিটার কত মিটার? খেয়াল করো, এখানে কিন্তু কোশ্চেনটা 10 ঘুরাই টু দি দিচ্ছে। পাওয়ার -15। 50। এখানে কিন্তু সবাই কিন্তু ডাব্বা মারছো। 10 ফেমটোমিটার না, এটা গুণ হবে না। হ্যাঁ, ভেরি গুড। আরিশা বলো তুলে কি হইব? গুণ করে। যদি বলতো 1 সেন্টিমিটার তাহলে কত হইতো? সবাই তো ওরা ভুল করলো তাহলে কিন্তু। 10 টু দি পাওয়ার -15 হচ্ছে। হ্যাঁ, 1 সেন্টিমিটার যদি বলতো তাহলে হইতো 10⁻⁻15। কিন্তু কোশ্চেনটা কি 1 সেন্টিমিটার বলছে? না, না ভাইয়া। 10 সেন্টিমিটার। তাহলে কি হইব? 10⁻⁻15 ইন্টু 10। তাহলে এটা যদি 10 দ্বারা গুণ করো তাহলে কি হইব? 10⁻⁻14। এক 14 একটা কমবো, তাহলে উত্তর হইব কোনটা? গ। বুঝতে পারছো কিনা বিজ্ঞানীরা? এই বুঝতে পারছো? জি ভাইয়া। জি স্যার। এইভাবে কিন্তু আমি এই কোশ্চেন গুলো দিছি কেন, কারণ এই কোশ্চেন গুলো দেওয়া হয়েছে তোমাদেরকে কনফিউজ করে দিব। বুঝতে পারছো? যাতে তোমরা এদেরকে কনফিউজ করে দিবে, যে পরীক্ষার হলের মধ্যে যে একটু ঘুরাই দিছে, তুমি তো জানো যে এখানে 1 সেন্টিমিটার দেওয়া, কিন্তু আসলে দিয়ে দিছে 10 সেন্টিমিটার, মানে তোমাকে কনফিউজ করে ফেলার জন্য আর কি। তারপর দেখো রৈখিক স্কেলের পাঠ 4 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, ঠিক আছে, 50 হলে লঘিষ্ঠ গুণন এলসি এর মান দেওয়া আছে, বুঝছো? লঘিষ্ঠ গুণন 0.01। তাহলে এটা কি আসলে? তারের ব্যাস কত? কি বের করতে বলছে? তারের ব্যাস। এখানে একটা জিনিস খেয়াল করো, যে তারের ব্যাস মানে এখানে কি, এটা হচ্ছে স্ক্রু গজ। জিনিসটা আসলে কি? স্ক্রু গজ, ঠিক না? স্ক্রু জি গজ। স্যার। হ্যাঁ, স্ক্রু গজের ক্ষেত্রে তারের ব্যাস। তো লঘিষ্ঠ গুণন দেওয়া আছে এলসি এর মান 0.01। আর কি দেওয়া আছে? বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50, এটা দেওয়া আছে। রৈখিক স্কেলের পার্ট 4 মিলিমিটার দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে তারের বেশ বের করতে পারবো কিনা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মানে কঠিন কিছু না। এরপরেরটাতে আসো। আচ্ছা, আমি স্লাইড দিয়ে দিই, তো ভালো হবে। কারেন্ট স্লাইড। আচ্ছা, এরপরে আসো 11 নম্বরটা দেখি আর কি। আমরা একটু দেখি 11 দেখে দেখেন যে গ্যালিলিও, দেখো গ্যালিলিও তার স্থিতিবিদ্যায় স্থান কালকে ব্যবহার করেছেন কোন সূত্রে? হুম, গ্যালিলিও তার স্থিতিবিদ্যায় স্থান ও কালকে ব্যবহার করেছেন কোন সূত্রে? গতি ও ত্বরণ। গতি ও ত্বরণ। অন্যরা কি উত্তর দিছ? স্যার আমিও লিখছি গতি ও ত্বরণের। ঠিক আছে, গ্যালিলিও গতি ও ত্বরণের মধ্যে দিছে, ভেরি গুড। এটা হচ্ছে তোমার সে হচ্ছে গ্যালিলিওর গতির একটা পরীক্ষা আছে, কি আছে? গতির একটা পরীক্ষা আছে। বুঝতে পারছো? সে ওই শূন্যস্থান থেকে কি করছে, মানে একটা ভারী বস্তু এবং একটা পালক ইয়া করে আর কি, মানে উপরে একটা এরকম টাওয়ার ছিল, টাওয়ার থেকে সে পালাইছে। পালায় এসে কি করছে, এরকম একটা টাওয়ার ছিল, টাওয়ার থেকে কি লিখছে। করছে,
ওইটা ছেড়ে সে কি করছে, এখান থেকে দুম করে ফালাইছে দুইটা বস্তু। একটা হচ্ছে খুব ভারী বস্তু, আর একটা হচ্ছে একটা বায়ুহীন বাক্সের মধ্যে আর কি, পাখির পলক মানে পাখির পালক আর কি, বা এটা দিয়ে ঢুকাইছে, ঢুকাইছে এটা ফালাইছে, ফালাইছে এটা সে গতির পরীক্ষা করছে। ঠিক আছে, বা গতির সে বিভিন্ন ইয়াটি আছে আর কি। এই জন্য গতি জিনিসটা গেলোর সাথে অনেক বেশি সম্পর্কিত। এগুলো পরে দেখবা, টেনশন করার কোনো কারণ নাই। বার্নিয়ার স্কেলের চেঞ্জ হলো কেন, দেখো যে বার্নিয়ার স্কেলের 50 ভাগ প্রধান স্কেলের 49 ভাগের সমান, এটা তো আমরা জানি 50 ভাগ 49 ভাগের এটা সমান হলো। ক্ষুদ্রতম এক গড় 1 মিলিমিটার হলে বার্নিয়ার ধ্রুবক কত? তাহলে বার্নিয়ার ধ্রুবকটা কিভাবে বের করে? 1 - 49/50। এই 50 ভাগ করলে 0.0002 সেন্টিমিটার। বুঝতে পারছো কিনা? এই যে আমরা 1 - দিয়ে শিখছি না, যদি এটা 49 50 না দিয়ে যদি 99 100 হইতো, তাহলে আমরা কি লিখতাম? উপরে লিখতাম 99, নিচে কি লিখতাম? 100। ঠিক আছে। প্লাটিনাম ইউরেনিয়াম সংকর ধাতু 1 কেজি বরের সিলিন্ডারটির ব্যাসার্ধ কত? 1.95 সেন্টিমিটার মনে হয়। হ্যাঁ, ব্যাসটা কত? ব্যাস খেয়াল করো, দেখো সিলিন্ডারটার ব্যাস হচ্ছে 3.9 সেন্টিমিটার। এটা হচ্ছে এই যে ভরের একক, যখন আমরা ক্যালকুলেশন, ব্যাসটা কত? 3.9 সেন্টিমিটার। ব্যাসার্ধটা কত হইব? 3.9 ভাগ কত? 2। 3.9/2। বুঝতে পারছো? তাহলে 1.95 সেন্টিমিটার। বুঝতে পারছো কিনা? এই স্টুডেন্ট, রেসপন্স করো না কেন? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। পাখির উড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল বানাইছে কে? স্যার এটা হইছে লিওনার্দো দা ভিঞ্চি। ভেরি গুড। লিওনার্দো দা ভিঞ্চি। আচ্ছা, হ্যাঁ এটা অনেক, হ্যাঁ এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? এটা নিয়ে একদিন একটা গল্প বলবো, মন করো, যে লিওনার্দো পাখির উড়ার মডেল নিয়ে আর কি। কোন স্লাইড ক্যালিপার্সের বার্নিয়ার ধ্রুবকের মান 0.005 সেন্টিমিটার হলে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? এটা আমরা শিখছিলাম, বিসি সমান সমান কত? হ্যাঁ, বিসি সমান সমান আমরা শিখছিলাম যে S/N। কি শিখছিলাম? S/N। এন্ড তাহলে এনটাকে বের করতে হবে, নিচে যাইবো বিসিটা, উপরে যাইবো কি এসটা। এখন একক গুলো বুঝাইতে হবে, এটা হচ্ছে কি সেন্টিমিটার এককে। তো এটা হইবো 0.01 সেন্টিমিটার, আর নিচেরটা কি করতে হবে? বিসিটারে সেন্টিমিটার 0.005 দিয়ে দিলে কি আনসার বেরিয়ে যাবো। আর এরা মিটার নিয়ে করছে, মিটার নিয়ে করার দরকার নাই, সেন্টিমিটার নিয়ে করে পারবা। ওকে, শেষ, আর একটু অনেক আছে। দেখো এটা হচ্ছে লাস্ট, বাকি কোশ্চেন গুলো পারবা। দেখি বাকি কোশ্চেন গুলো কি ছিল। যে উইন্ডমিল কোথায়, কোন বিজ্ঞানের ইয়াতে পাওয়া গেছে? উইন্ডমিল কোন বিজ্ঞানের ইয়াতে পাওয়া গেছে? 21 নম্বর কোশ্চেনটা। উইন্ডমিল কোন বিজ্ঞানের ইয়াতে পাওয়া গেছে? হুম। স্যার কত নাম্বার? স্যার ইয়া মনে হয় আল মাসুদি। হ্যাঁ, আল মাসুদি, ভেরি গুড। উইন্ডমিল পাওয়া গেছে হচ্ছে, আচ্ছা আমি এটা এখান আল থেকে বুঝে মাসুদি। ফেলি। আল মাসুদি। তারপর দেখো, বল পরিমাপের জন্য এটা শিখেছে। এই জিনিসটা খেয়াল করো, 17 নম্বরটা খেয়াল করো। বাদ্যযন্ত্র, সঙ্গীত বিষয়ে যে স্কেল রয়েছে তার কম্পন বিষয়ক নিম্নের কোন প্রাচীন বিজ্ঞানীর অনুসন্ধানের আংশিক অবদান? স্যার কার? পিথাগোরাস নাকি? পিথাগোরাস। পিথাগোরাস। বাদ্যযন্ত্র যে আইসে, আমরা যখন সঙ্গীত চর্চা করি না, যে আরেকজন বলছিল যে তিশা যেটা বলছিল, সূর্যগ্রহণ সঙ্গীত ভবিষ্যৎবাণীর বিখ্যাত কে? থেলিস। ইবনে থেলিস। আল হায়াম। না না, সূর্যগ্রহণ না না, থেলিস। সূর্যগ্রহণ ওকে। কোথায় থেলিস। পদার্থ বিজ্ঞানের, দেখো এটা কিন্তু বোর্ডে আছে, চট্টগ্রাম বোর্ডে আছে, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। পদার্থ বিজ্ঞানের এসআই একক কোনটি? দাঁড়াও, এটা আমি মূল একদম, মূল। ও মূল এটা মূল। মূল। আর এটার ব্যাখ্যা তো আমি বলছি, আর উর্মিল বলছে। লাস্টেরটা দেখো 22, শেষ ক্লাস, একটু এর আর কয়েক মিনিট লাগবে। শেষেরটা, যে শেষের কোশ্চেনটা একটু দেখো, বুঝলে হবে। যে একটা তার, এটা হচ্ছে 22 নম্বর কোশ্চেনটা আমাদের, বুঝছো? যে একটা তারের, দেখো রৈখিক স্কেলের পাঠ কত দেওয়া আছে? 2 মিলিমিটার, বুঝছো? বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? 30। ঠিক আছে। আর
উম, গুণাঙ্ক যেটাকে বলে আর কি, এটাকে বলে লঘিষ্ঠ গুণন বা এলসি। এটা কি গুণাঙ্ক হচ্ছে কি লঘিষ্ঠ গুণন বা এলসি। এটার মান দেওয়া আছে কত? 0.01 0.1 মিলিমিটার। 01। মিলিমিটার বুঝতে পারছো কিনা? তাহলে এটাও মিলিমিটারে আছে, এটাও মিলিমিটারে আছে। আর এই যে সি এর মান, ঠিক আছে, সি এর মান 30, এটাও কিসে আছে? এটা মিলিমিটারে থাকবে। জাস্ট এটা বসাই দিছে, বসাই দিয়ে উত্তর চলে আসে। 2.3। জি। আর মানে স্ক্রু গেজ গজের সাথে বার্নিয়ার স্কেলের পার্থক্যটা বুঝতেছো কিনা? যেমন বার্নিয়ার হুম। বার্নিয়ার স্কেল দিয়ে যখন করতাম তখন আমরা কি ছিল, দন্ডের দৈর্ঘ্য এল সমান সমান, খেয়াল করো, এম, শেষ, জাস্ট 1 মিনিট, এম প্লাস বি ইন্টু কি বিসি ভিসি। মাইনাস ইউ, এরকম ছিল, ঠিক মাইনাস। না? এল মানে কি দৈর্ঘ্যের দৈর্ঘ্য, এম মানে কি প্রধান স্কেলের পার্ট, বি মানে কি বার্নিয়ার সমপতন, বিসি মানে কি বার্নিয়ার ধ্রুবক বিয়োগ কত ইউরোটটা, ঠিক না? এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে তোমার হচ্ছে রৈখিক স্কেল বা স্লাইড ক্লিপার্স এর ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে? স্লাইড রৈখিক ক্যালিপার্স। স্কেল বা স্লাইড চেম্বারিস। হ্যাঁ হ্যাঁ, রৈখিক বা স্লাইড ক্লিপার্স, বুঝতে পারছো? স্লাইড স্লাইড ক্লিপার্স এর ক্ষেত্রে। আর যখন আমি স্ক্রু গজ ইউজ করবো, কি ইউজ করব? স্ক্রু গজ। হ্যাঁ, স্ক্রু গজ। যখন আমি স্ক্রু গজ ইউজ করবো তখন খেয়াল করো জিনিসটা কি হইতেছে, তখন হইতেছে ডি। তখন এটা তো হচ্ছে স্লাইড ক্লিপার কাছে হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য, খেয়াল করো এটা হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য এল। আর ডি মানে কি তারের বেশ, ডি জিনিসটা কি? তারের বেশ। ডি মানে কি তারের বেশ। তারের বেশ। তারের বেশ মানে কি এল এর জায়গা, এম এর জায়গা তুইব এল, এম এর জায়গা তুইব এল, এল। আর এই বি এর এল। জায়গা তুইব সি, আর সি। এই বিসি এর জায়গা তুইব কি এল বেশ। সি। এ। এল সি এইচ। লঘিষ্ঠ গুণন এল সি, বুঝছো কিনা? আর ইরুর যদি থাকে তাহলে ইরুরটা মাইনাস হইব, বুঝছো? আর যদি ইরুর না থাকে তো বাদ, ঠিক আছে? জি স্যার। মানে পার্থক্যটা বুঝতে পারছো কিনা? আর এই এলসিটা কই থেকে বাইরে হইব? এলসিটা বাইরে হইব বৃত্তকার স্কেলের পার থেকে, বুঝতে পারছো? জি। আর এখানে বিসিটা বাইরে হইব ভার্নিয়ার স্কেলের পার থেকে। আর এটা কি হইব? আর এলসিটা বাইরে হইব কই থেকে? দৈনাত্মক না কি জানি না। না, এলসিটা বের হইব হচ্ছে বৃত্তকার স্কেলের পার থেকে। কার পার থেকে? বৃত্তকার। বৃত্তকার। এলসিটা, ও নো, দেখো এর, এটা না বুঝলে কেমনে হইব? শেষ মিনিটে তৈরি হয়ে যায়। এলসিটা বাইরে হইব হচ্ছে বৃত্তকার স্কেলের পার থেকে। আমি দেখাইছিলাম কিনা, এই যে কই দেখাইছিলাম, দেখো এলসিটা বের হবে হচ্ছে এই স্কেলটা থেকে, এই যে এই স্কেলটা থেকে, এই যে S2 চক্রাকার স্কেল কই থেকে বের হইব? চক্রাকার স্কেল। আর আর বিসিটা বাইরে হচ্ছে এই ভার্নিয়ার স্কেল, উপরে যে স্কেলটা আছে না, এই ভার্নিয়ার স্কেলটা থেকে। কোনটা থেকে? বার্নিয়ার স্কেল থেকে। কতটুকু বুঝতে পারছো কিনা? জি জি স্যার। ভাইয়া। হ্যাঁ, এখন কোশ্চেন হচ্ছে এই জায়গায়, এখন দেখছো যে তোমরা যা পড়ছো বা আমি এখন পর্যন্ত তোমাদেরকে যা পড়াইছি, জি স্যার। তখন তোমরা একটা চ্যাপ্টারের উপর 2টা বা 3টা লেকচার করবা, মানে 2টা লেকচার করবা, তারপর হচ্ছে একটা কোশ্চেন, মানে আমি যে জিনিসটা বলতে চাইতেছি যে তোমরা প্রথমে কি করছো, একটা চ্যাপ্টারের উপর 2টা লেকচার করছো প্রথম 2টা ক্লাসে। 3 নাম্বার ক্লাসটাতে কি করছো তোমাদের, যে কোনো একটা মানে কোশ্চেন সলভিং থেকে বা যে কোনো একটা সোর্স থেকে আর কি আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন সমাধান করছি 3 নাম্বার ক্লাসটাতে। 4 নাম্বার জায়গাটাতে গিয়ে কি করছে, আমরা ওই চ্যাপ্টারের উপর একটা পরীক্ষা দিছি। আবার 5 নাম্বার দিনে এসে কি করছে, ওই পরীক্ষাটাতে কি কি আমাদের ভুল হয়েছে এগুলো নিয়ে আমরা কি করছি, আলোচনা সংশোধন করতেছি। করছি। সংযোজন। তোমরা যখন এরকম একটা প্রতিটা চ্যাপ্টারে 5টা ক্লাস করবা, মানে এক একটা চ্যাপ্টার বিষয়, আমি যেটা বলছিলাম যে আমি একটা চ্যাপ্টার 5টা ক্লাস নিয়ে সাজানো আর কি। তোমরা যখন 5টা ক্লাস করবে তখন তোমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়েছে কিনা বলো? জি ভাইয়া। মানে তোমাদের মানে যে বইটা, এই বইটা অনেকটা কাটছে না, জি স্যার। এবং তোমরা কিন্তু অনেক কিছু শিখছো। মানে তোমরা মনে করো না যে তোমরা খুব কম কিছু শিখছো, তোমরা অনেক কঠিন কঠিন জিনিস শিখে গেছো, অনেক ক্রিটিক্যাল জিনিস শিখে গেছো, বুঝতে পারছো? যেটা তোমাদের ইন ফিউচার লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে। এখন বুঝবে না কোথায় কাজে লাগবে,
যারা পড়াশোনার সাথে ভবিষ্যতে কানেক্টেড থাকবে আর কি, এরা বুঝতে পারবে যে এই জিনিসগুলো কোথায় কাজে লাগতেছে, জীবনের প্রত্যেকটা সেক্টরে কাজে লাগবে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করবো আর কি, বিশেষ করে হচ্ছে 9-10 যারা আছে ওকে, এদেরকে এই সেট আপে পড়ানোর জন্য। এটা নিয়ে টেনশন করার দরকার নাই, মানে এই সেট আপে তো খালি আমার জাস্ট একটা অনুরোধ থাকবে, তোমরা কষ্ট করে 5টা ক্লাস করবা প্রতিটা চ্যাপ্টারে। যদি কেউ কোনো ক্লাস মিস করো, তাহলে হচ্ছে রেকর্ডিংটা থেকে দেখে ফেলবা, করলে দেখবা যে তোমার কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তুমি বাসায় বসে জাস্ট প্র্যাকটিস করলেই, আমি একটা শীট দিয়ে দেবো, জাস্ট ওই শীটটা প্র্যাকটিস করলে দেখা যাবে কি যে তোমার 5টা ক্লাস করার পরে, যেমন আমি একটা আজকে একটা শীট দিয়ে দেবো, তো ওই শীটটা বাসায় বসে প্র্যাকটিস করলে দেখা যাবে কি যে তোমার এই চ্যাপ্টারটা সম্পর্কে কনসেপ্ট একদম ফুললি ক্লিয়ার হয়ে গেছে। এবং তুমি এখন হচ্ছে, দিবেন শীত? হ্যাঁ, হ্যাঁ দিয়ে এখন দিব। দিবেন? হ্যাঁ হ্যাঁ, যেটা থেকে আমি কোশ্চেন গুলো করছি আর কি, ওই শীটটাই দিয়ে দেবো আর কি, রেকর্ডিংটা এবং শীটটাও দিয়ে দেবো। আচ্ছা। বুঝতে পারছো? তো তোমাদের দেখবা কি একদম অনেক জিনিস ক্লিয়ার হয়ে গেছে, অনেক বিষয় ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যদি কোথাও বুঝতে ভুল হয় আমাকে কোশ্চেন করতে পারবা। এভাবে দেখবা যে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এই জিনিসগুলো শেষ হবে। বাকি যে যে ইয়াগুলো আমি নিছি আর কি তোমাদের, ওগুলো এইভাবে আস্তে আস্তে শেষ করা হবে আর কি, টেনশন করার কোনো কারণ নাই। আর কারো যদি কোনো মানে কোশ্চেন থাকে, আমার আমার কাছে বলতে পারো আর কি। আমি মানে যদি কোনো কোশ্চেন থাকে আর কি বলতে পারো, আমি রেকর্ডিংটা একটু অফ করতেছি।